মেঝেতে পড়ে আছি রক্তাক্ত অবস্থায়। ওঠার মতো কোনো শক্তিই আমার আজ কাজ করছে না। সারা শরীরে প্রচুর ব্যথা নিয়ে কোনো রকমে উঠে বিছানায় গা এলিয়ে দিয়েছি। ভাবছি, আপন মানুষগুলো এত নিষ্ঠুর কেন হয়? নিজের স্ত্রীর দেওয়া মিথ্যা অপবাদের কারণে আমার আজকের এই অবস্থা। আমি প্রদীপ, একটা কোম্পানিতে ছোট্টখাটো পোস্টে চাকরি করি। চাকরির পাশাপাশি ছাত্র জীবন থেকে আমি নারী নির্যাতন ও অসহায় মানুষের জন্য কাজ করি, যেখানে 5,000 সদস্য নিঃস্বার্থে কাজ করে। আমার স্ত্রী প্রীতি। পারিবারিকভাবে আমাদের বিয়ে হয়েছে। বিয়ের আজ 2 বছর পূর্ণ হলো। আজই আমার জীবনে সবচেয়ে বড় সারপ্রাইজটা পেলাম। কাল রাতে যখন অফিস থেকে বাড়ি এসেছি, কলিং বেল বাজাতেই প্রীতি দরজা খুলে দিল। প্রতিদিনের মতো প্রীতিকে জড়িয়ে ধরে বলতে লাগলাম, কেমন আছো গো? কিন্তু প্রীতি এক ঝটকায় নিজেকে ছাড়িয়ে নিল। আর এই আচরণে আমি কিছুটা অবাক হলাম। হঠাৎ সে এমন করবে কেন? খবরদার, আমাকে স্পর্শ করবা না। তোমার এই হাত দিয়ে আমাকে আর স্পর্শ করবা না বলে দিলাম। আর আজ থেকে তুমি আমার কেউ না। আমি মুক্তি চাই, তোমার কাছ থেকে সারা জীবনের জন্য মুক্তি চাই। প্রীতির এই কথা শুনে আমার মাথায় আকাশ ভেঙে পড়ল। আমি অনেকক্ষণ নীরব থেকে বললাম, কি বলছো এসব তুমি? মুক্তি চাই মানে? কিসের মুক্তি? আমি ডিভোর্স চাই আবির, তোমার সাথে অনেক হয়েছে, আর না। আচ্ছা, তুমি আমার সাথে মজা করছো তাই না? দেখো, এই সময় মজা একদম ভালো লাগে না। তোমার শরীর ঠিক আছে তো? আমাকে নিয়ে তোমায় না ভাবলেও চলবে, আমি ঠিকভাবেই কথা বলছি। সারাদিন অফিস থেকে ক্লান্ত হয়ে রাগের মাথায় প্রীতিকে ঠাস করে একটা চড় মারলাম। 2 বছরের সংসারে এই প্রথম ওর গায়ে হাত তুলেছি। কষ্টে আমার বুকটা ছিঁড়ে যাচ্ছে। তারপরও স্বাভাবিক থাকার চেষ্টা করলাম। প্রীতি কাঁদতে কাঁদতে বিছানায় শুয়ে পড়ল। আমিও আর কিছু বলিনি তাকে। আমার মাথা কাজ করা বন্ধ করে দিয়েছে হঠাৎ প্রীতির এই অস্বাভাবিক আচরণে। ক্লান্ত শরীর নিয়ে বিছানায় গা এলিয়ে দিলাম। রাতে অনেকবার প্রীতিকে ডেকেছি। কি হয়েছে? কি জন্য এইসব করেছো? কথাগুলো জানার জন্য। কিন্তু একবারও আমার দিকে তাকায়নি, একটা কথাও বলেনি। আমিও পরে ঘুমের রাজ্যে হারিয়ে গেলাম। সকালবেলা সূর্যের আলো মুখে পড়তেই ঘুম ভেঙে গেল। ঘড়িতে তাকিয়ে দেখি 10টা বাজে। কি আশ্চর্য, প্রীতি আজ আমাকে ডাকেনি কেন? মনের ভিতর ওলটপালট শুরু হয়ে গেল। প্রতিদিন প্রীতির মিষ্টি গলায় ও কোমল হাতের ছোঁয়ায় ঘুম ভাঙে। ঘুম থেকে উঠতে দেরি হলে শুরু করে বিভিন্ন কায়দায় ঘুম ভাঙানোর। মান অভিমান তো আছেই, কিন্তু আজ কি হলো প্রীতির? কাল রাত থেকে অবুঝ আচরণ করছে সব। এসব ভাবতে ভাবতে ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে নিচে নামতেই একটা বড় শক খেলাম। আমার শ্বশুর আর প্রীতির বড় ভাই সোফায় বসে আছে। পাশে প্রীতিও দাঁড়িয়ে আছে। আমাকে দেখতেই বলা শুরু করে দিল, তোর মতো ছেলের কাছে বিয়ে দিয়ে আমার মেয়ের জীবনটা নষ্ট হয়ে গেছে। কি ভেবেছিস তুই অপকর্ম করবি আর আমরা কিছু জানবো না? আমি নির্বাক হয়ে দাঁড়িয়ে রইলাম। কি হচ্ছে? কি অপকর্ম করেছি? আমি তো কিছুই বুঝতে পারছি না। প্রীতি নীরবে চোখের জল ফেলছে। এর মধ্যেই প্রীতির বড় ভাই বলতে লাগলো, বাবা, এসব ছোট লোকদের সাথে কথা না বলে হাত পা ভেঙে দেওয়াটাই উচিত। এই কথা বলতে দেরি আমার গালে থাপ্পড় পড়তে দেরি হলো না। আমি তাল সামলাতে না পেরে নিচে পড়ে যাই। প্রীতির ভাই আমাকে কলার ধরে টেনে তুলে 4-5টা ঘুষি আমার মুখে বসিয়ে দেয়। এরপর সজোরে ধাক্কা দেয়। আমি তাল সামলাতে না পেরে কাঁচের ডাইনিং টেবিলের উপর পড়ে যাই। কাঁচের ডাইনিং টেবিল ভেঙে আমি নিচে পড়ে যাই। কাঁচ ভেঙে আমার শরীরে কিছু অংশে ঢুকে যায়। তারপরও আমাকে তারা ছাড়েনি। ডাইনিং টেবিলে থাকা ফল কাটা ছুরি নিয়ে আমার কাছে এগিয়ে আসতেই প্রীতি বাধা দেয়। থাক ভাইয়া, যথেষ্ট শিক্ষা হচ্ছে, আর না। এখন বাড়ি চলো। আমার শ্বশুর যাওয়ার আগে বলে গেলেন, নীলার জন্য আজ তুই বেঁচে গেলি। ডিভোর্স পেপার পাঠিয়ে দিব, সই করে দিস। আর হ্যাঁ, ওই বাড়িতে প্রীতির উদ্দেশ্য ভুলেও পা বাড়াতে তোর লাশটা টুকরা টুকরা করে সাগরে ভাসিয়ে দেব, কথাটা মনে রাখিস। আমি শুধু নির্বাক হয়ে ওদের চলে যাওয়া দেখতে লাগলাম। বিছানায় শুয়ে শুয়ে সকালের ঘটনা মনে করতে লাগলাম। কখন যে ভোর হয়ে গেছে বুঝতে পারিনি। সারা শরীরে প্রচুর ব্যথা, ঠিকমতো উঠে দাঁড়াতেও পারছি না।
অনেক কষ্টে উঠে আয়নার সামনে গিয়ে অবাক হয়ে গেলাম। আমার পুরো চেহারায় কাঁচের ছোট্ট ছোট্ট টুকরো আটকে আছে। চেহারাটা আর আগের মতো নেই, ঠোঁট ফেটে গিয়েছে। ৫ তলার ওপর থেকে নামছি, নামবো যে শক্তিটুকু আমার নেই। এত পরিমাণ মেরেছে আমাকে। প্রীতি একবারও জানতে চায়নি আমি কেমন আছি, কি অবস্থা আমার। নিজের অজান্তেই চোখ দিয়ে দুফোঁটা জল গড়িয়ে পড়ল। ফোনটা হাতে নিয়ে আমার বন্ধু শম্ভুকে ফোন দিলাম। আমার মা বাবা মারা যাওয়ার পর আমার একমাত্র অবলম্বন এই বন্ধু শম্ভু। ফোন রিসিভ করতেই বললাম, কই আছিস তুই? ওপাশ থেকে বলল, কি হয়েছে তোর? কণ্ঠটা এরকম শোনা যাচ্ছে কেন? আমি একদম ঠিক, একটু আমার বাসায় আসবি? আরে এতে আবার অনুরোধ করা লাগে নাকি? আমি এক্ষুনি আসছি। যাক, একটু স্বস্তি পেলাম। প্রাণপ্রিয় বন্ধুর কথা শুনে আমি আস্তে আস্তে দরজার কাছে গিয়ে একটা চেয়ার নিয়ে বসলাম। কিছুক্ষণ পর বন্ধু আসলো। আমার অবস্থা দেখে কেঁদে দিবে এমন অবস্থা তার। কি হয়েছে তোর? এই অবস্থা কিভাবে? কে করেছে বল আমায়। ইত্যাদি প্রশ্ন করা শুরু করলো। আমি তাকে সব কিছু খুলে বললাম। সে সব কিছু শুনে মূর্তির মতো বসে রইল। কারো মুখে কোনো কথা নেই, শুধুই নীরবতা। নীরবতা ভেঙে শম্ভু বলতে লাগলো, চিন্তা করিস না, সব ঠিক হয়ে যাবে। আমি শুধু মাথা নাড়ালাম। কষ্টে ভিতরটা দুমড়ে মুচড়ে যাচ্ছে। শম্ভুকে বললাম আমার একটা কাজ করে দিতে হবে। সে বলল, কি কাজ বল? তুই শুধু এতটুকুই খোঁজ নিয়ে দেখ, ঠিক কী কারণে প্রীতি আমাকে ডিভোর্স দিতে চাচ্ছে। কি অন্যায় আমার? আমার অন্যায় হলে আমি মাথা নত করে মেনে নিব, তবুও মিথ্যা অপবাদ সহ্য করব না। প্লিজ ভাই, একটু খোঁজ নিয়ে দেখ। আচ্ছা তুই চিন্তা করিস না, আমি দেখতেছি। তারপর শম্ভু আমাকে ব্যথার ঔষধ, খাওয়ার ও মাথায় ব্যান্ডেজ করে দেয়। তারপর চলে যায়। আমি বসে বসে ভাবতেছি, এই কি আমার সেই প্রীতি, যে কিনা আমার সামান্য জ্বরে বিচলিত হয়ে পড়ত, আমার অসুস্থতা দেখলে অনেক সেবা যত্ন করত, সামান্য অভিমানে কেঁদে কেঁদে বালিশ ভেজাতো। কিন্তু আজ সেই প্রীতি নেই। এভাবে দেখতে দেখতে ১ সপ্তাহ চলে যায়। আমিও মোটামুটি সুস্থ হয়ে গেছি। শম্ভু নিয়মিত খোঁজ খবর নিত, খাবার বাসায় দিয়ে যেত। ১ সপ্তাহ আমি চাকরিতে যেতে পারিনি দেখে চাকরি থেকে আমাকে বহিষ্কার করা হয়েছে। আমার তাতে কোনো দুঃখ নেই। দুপুরের দিকে বসে বসে বই পড়তেছি, হঠাৎ দেখি বাসার মালিকের মেয়ে একটা টিফিন বক্স নিয়ে দাঁড়িয়ে আছে। আমাকে দেখে বলল, মা, এই খাবারটা আপনার জন্য পাঠিয়েছে। শুনলাম ভাবি নাকি চলে গিয়েছে রাগ করে। আমি জবাবে শুধু হ্যাঁ বললাম। খাবার নিলাম হাতে, না নিলে আবার বলবে অহংকারী আমি। অনিচ্ছা সত্ত্বেও নিলাম। পরদিন সকালবেলা বের হলাম একটা চাকরির জন্য। পথে শম্ভুর সাথে দেখা। ওকে এ কথা বলতেই বলল, আরে আমার অফিসে একটা পোস্ট খালি আছে, কাল থেকে জয়েন করিস, সমস্যা নেই। যদিও বেতন অনেক কম, তাও রাজি হয়ে গেলাম, কারণ আমার চলার মতো টাকা তো লাগবে। এভাবে কয়েকদিন কেটে যায়। প্রীতির কোনো খবর নেই, ফোনও বন্ধ। আমার বাসার মালিকের মেয়ে প্রায় খাবার নিয়ে আসে, মেয়েটাকে বাঁধা করা সত্ত্বেও নিয়ে আসে। একদিন দুপুরে মেয়েটা খাবার নিয়ে এসে আমার পাশে বসে পড়ে টেবিলে। আমি খাবার খাচ্ছি, এমন সময় আমার শ্বশুরমশাই আসলো। খাবার টেবিলে মেয়েটাকে দেখে বলল, আমি জানতাম তোমার মতো লম্পটের কারণে আমার মেয়ের জীবনে সুখ আসবে না। একটা চলে গেছে, এখন আরেকটা পেয়েছ। তুমি একটা চরিত্রহীন। এই বলে একটা খাম আমার দিকে ছুঁড়ে মেরে বলে, যত তাড়াতাড়ি সই করবি তত তোর মঙ্গল। আমাকে কিছু বলার সুযোগ না দিয়ে হন হন করে বেরিয়ে গেল। আমার সাথে থাকা মেয়েটিও অনেক লজ্জা পেল। খাবার টেবিল থেকে উঠে সোজা রুমে গিয়ে বসে পড়ি। কাঁপা কাঁপা হাতে খামটা হাতে নিয়ে দেখি ডিভোর্স পেপার। আমার চোখ দিয়ে আষাঢ় শ্রাবণ বয়ে নামতেছে। স্বয়ং প্রীতি আমাকে ডিভোর্স লেটার পাঠিয়েছে। চিৎকার করে বলতে ইচ্ছে করে, কি দোষ ছিল আমার? কি কারণে এমন করলো প্রীতি? আমি বাঁচতে চাই, আমি তোমার সাথে বাঁচতে চাই, আমাকে বাঁচাও। ডিভোর্স পেপারে সই না করে সোজা বাসার নিচে যেয়ে ৫ প্যাকেট সিগারেট নিয়ে আসি। এই ছাইপাশ কখনো হাত দিয়ে ধরে দেখি নাই আগে, আর আজ থেকে এটা আমার নিত্যসঙ্গী। এর মধ্যেই শম্ভু ফোন দিয়ে যা বলল, আমি মোটেও প্রস্তুত ছিলাম না।
ফোনের ওপাশ থেকে শম্ভু বলতে লাগলো, প্রীতি নাকি তোকে পতিতালয়ে দেখেছে। তুই প্রীতির সাথে প্রতারণা করেছিস, তার ভালোবাসার বিশ্বাস ভেঙেছিস ইত্যাদি আরও অনেক কিছু বলল। নীলার বড় ভাইয়ের কাছ থেকে আমি খবরটা জেনে নেই। হ্যাঁ, আমি পতিতালয়ে গিয়েছি, কিন্তু কেন গিয়েছি প্রীতি একবারের জন্য কি জানতে চায়নি? আর জেনেই বা কী করবে? এমন স্থানে স্ত্রী তার স্বামীকে দেখলে সহজেই বিশ্বাস করে নেবে সে খারাপ। কিন্তু কেউ আমার মনের কথাটা জানে না। আমাকে একবারের জন্য কথা বলার সুযোগ দেওয়াই হয় নাই। মনে মনে আল্লাহকে বলতেছি, হে আল্লাহ, কেন তুমি আমার সাথে এমন করলে? আমি তো তোমার হুকুমের কোনো কমতি রাখিনি। চোখ দিয়ে পানি পড়তেছে, মুছে দেওয়ার মতো কেউ নেই। আমি কেন পতিতালয়ে গিয়েছি একবার শোন। বেশ কিছুদিন আগে আমি অফিসে যাওয়ার জন্য রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি। এমন সময় এক বৃদ্ধ মহিলাকে দেখলাম রাস্তার পাশে বসে আছে, হাতে একটা ব্যানার, তাতে লেখা, আমার মেয়েকে বাঁচাও, অত্যাচারীর হাত থেকে রক্ষা করো ইত্যাদি। আমি কৌতূহলবশত জিজ্ঞাসা করলাম, কি হয়েছে আমাকে খুলে বলুন। মহিলা বলতে লাগলো, আমার মেয়েকে পতিতালয়ে একদল প্রতারক চক্র বিক্রি করে দিয়েছে 5 বছর আগে। কত জায়গায় গিয়েছি বিচারের জন্য, কিন্তু বিচার পাইনি। তাই আমি আজ বাবা পথে পথে এই ব্যানার নিয়ে ঘুরি। নিজের অজান্তেই চোখের কোণ নিয়ে পানি এসে গেল। তারপর ওনার কাছ থেকে মেয়েটির ছবি নিয়ে পতিতালয়ের ঠিকানায় চলে গেলাম। আমার দ্বারা যদি কোনো মা তার সন্তানকে ফিরে পায়, এর চেয়েও বড় কি আর হতে পারে? এসব ভাবতে ভাবতে পতিতালয়ে এসে ওইখানকার ম্যানেজারকে ছবি দেখায়। বললাম, এই মেয়েটা কি এখানে আছে? ম্যানেজার বলল, আছে। আমি এই মেয়েটাকে মুক্ত করতে চাই। কত টাকা লাগবে মুক্তিপণ হিসাবে? ম্যানেজার জবাব দিল, 25,000 টাকা লাগবে। ওই মুহূর্তে আমার এত টাকা ছিল না, তাই বলে আসলাম কালকে আসবো। এই কথা বলে ওইখান থেকে চলে আসলাম। পরদিন টাকা নিয়ে আবার গেলাম, কিন্তু ম্যানেজার বলল আজকে হবে না, কিছুদিন পর আসেন। কি আর করার, কিছুদিন পর গিয়ে মেয়েটিকে মুক্ত করে তার অসহায় মায়ের কাছে ফিরিয়ে দিলাম। তিনি আমাকে দোয়া করলেন, তোমার বউ সন্তান যেন সবসময় ভালো থাকে, পরিবারে যেন শান্তিতে থাকে। আমি ওনার কাছ থেকে বিদায় নিয়ে চলে আসলাম, কিন্তু কে জানে ওই বৃদ্ধার দোয়া অভিশাপে পরিণত হবে। হয়তো প্রীতি আমার পিছু নিয়ে আমাকে ওই স্থানে দেখে ফেলে, যার কারণ পরিস্থিতির শিকার আজ আমি নিজেই। কিন্তু প্রীতি কি একবারের জন্য জানতে চাওয়ার প্রয়োজন মনে করেনি? বাহ, কি সুন্দর নিয়তির খেলা। একজনকে মুক্তি দেয়, এসে দেখি আরেকজন আমার কাছ থেকে মুক্তি নিয়ে নিছে। অনেকগুলো কষ্ট মনের ভিতর চাপা দিয়ে নিজেকে শক্ত করে নিলাম। পরদিন সকালে অফিস যেয়ে দেখি শম্ভু মন খারাপ করে বসে আছে। আমি জিজ্ঞাসা করলাম, কি হয়েছে তোর? এরপর ওজা বলল, আমি আর দাঁড়িয়ে থাকতে পারলাম না, ঠাস করে বসে পড়লাম। প্রীতির নাকি সামনের সপ্তাহে বিয়ে, ছেলে আমেরিকায় থাকে। আমার মনে হচ্ছে অক্সিজেন নেওয়া বন্ধ হয়ে গেছে আমার। শম্ভুকে জড়িয়ে ধরে কতক্ষণ কেঁদেছি তার কোনো ঠিক নেই। সন্ধ্যায় ক্লান্ত শরীর নিয়ে বাসায় আসলাম। ঘরে যেয়ে দেখি দরজা খোলা। আমি আশ্চর্য হয়ে গেলাম, কারণ আমি তালা মেরে গেছি। তখন মনে পড়ল প্রীতির কাছে আরেকটা চাবি আছে। কিন্তু প্রীতি এখানে আসবে না, কিছুতেই ভাবতে পারছি না। রুমে যেয়ে বড় একটা ধাক্কা খেলাম। প্রীতির একটা জিনিসপত্রও নেই, ওর জামা কাপড়ও কিছুই নেই। ওর কোনো চিহ্ন এই ঘরে আর নেই। তার মানে প্রীতি আসছিল, এসে ওর সব কিছু নিয়ে গেছে। এক বুক হতাশা নিয়ে ছাদে বসে আছি আর ভাবতেছি, এভাবে কি আমি বেঁচে থাকবো? একটা পুরুষ কখন কাঁদে? যখন তার কষ্টের সীমা পার হয়ে যায়। সারা রাত ছাদে কাটিয়ে দেই। ভোরবেলা ঘরে যেয়ে আজকেও আবারও মালিকের মেয়ে নাস্তা নিয়ে আসছে। কিছু বললাম না। রুম থেকে বের হয়ে নিচে যেতেই পিছন থেকে বলল, খাবেন না? আপনার চেহারা তো অনেক খারাপ হয়ে গেছে। আমি বললাম, কে তুমি? আর কেন বা আমার জন্য এত চিন্তা করো? মেয়েটি জবাব দিল, বারে একই ফ্ল্যাটে থাকেন, কেউ না হলে প্রতিবেশী তো, মানুষ তো। প্লিজ খাবারটা খেয়ে নিন। আমি শুধু বললাম, আমার খিদে নেই। এ কথা বলে রাস্তায় আনমনে হাঁটতে লাগলাম। রাস্তায় আনমনে হাঁটছি, হঠাৎ শম্ভুর ফোন।
প্রদীপ কই তুই? এই তো একটু বাসার বাইরে আসছি। তাড়াতাড়ি শপিং মলে চলে আয় প্রদীপ। বারে, আজ তো দেখছি তোর খুব তাড়া। আরে আগে আয় তো। ঠিক আছে, আসতেছি। এই বলে শপিং মলের দিকে রওনা দিলাম। নিশ্চয়ই বন্ধুটি আমাকে ছাড়া শপিং করবে না, তাই দেরি না করে শপিং মলে চলে গেলাম। কিরে, তোর জন্য খুব তাড়াহুড়া করে আসলাম। বল, কি জন্য এত তাড়া তোর? আরে বাবা মা আমার জন্য বিয়ে ঠিক করেছে, হঠাৎ করে সামনের শুক্রবার বিয়ে। বলিস কি রে? তাহলে তো ভালোই হলো, তোর বিয়েটা একটু খেতে পারবো। বেস্ট ফ্রেন্ড বলে কথা। এজন্যই তো তোকে ডাকা। আমার বিয়ের সব শপিং তুই নিজ হাতে করবি, তোর পছন্দই আমার পছন্দ। তাহলে তোর শপিংটা করিয়ে দেই। যা, এমনভাবে বলতেছিস যেন আমি বাচ্চা পোলাপাইন। আচ্ছা ঠিক আছে, চল। শম্ভুকে বিয়ের সমস্ত শপিং করিয়ে দেই, ওর ইচ্ছে মতো সব কিছু করি। ওর হবু বউয়ের জন্য আমার পছন্দ মতো শাড়ি কিনে দেই, নীল রং, আমার আর প্রীতির খুব পছন্দ। আর সেই পছন্দের শাড়ি আজ শম্ভুর বউয়ের জন্য নেই। শপিং শেষে শম্ভুর জরুরি ফোন আসে। শম্ভু ফোন রিসিভ করতে শুধু জোর গলায় বলে, আপনি পেমেন্ট পেয়ে যাবেন, চিন্তার কোনো কারণ নেই। অনেকটা রাগী গলায় কথাগুলো বলে এক পর্যায়ে সে শপিং মল থেকে আমার কাছ থেকে বিদায় নিয়ে বাইরে বেরিয়ে যায়। আমি বের হওয়ার সময় দেখি প্রীতি তার বড় বোন আর বড় ভাই শপিং মলে ঢুকছে। প্রীতিকে আজ প্রায় 3 মাস পরে দেখলাম। মুখে চঞ্চলতার হাসি এখনো ফুটে আছে, নেই কোনো চিন্তার ছাপ, ঠিক আগের মতোই আছে। মনে হয় যেন কিছুই হয়নি। আমার মন আর সায় দিল না। কিভাবে প্রীতির সাথে কথা বলা যায় সেই উপায় খুঁজতেছিলাম। প্রীতিরা শপিং করা শুরু করে দিল, আমি ওদের পিছু নিলাম। হঠাৎ প্রীতি ওয়াশরুমের দিকে যেতেই আমি মনে মনে বললাম, এই সুযোগ হাতছাড়া করা যাবে না। তাই পিছু পিছু ওয়াশরুমে গিয়ে দরজা আটকে পিছন থেকে মুখ চেপে ধরলাম। আমাকে দেখে প্রীতি চিৎকার দিতে গিয়েও পারল না। প্রীতি অগ্নিদৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছে। মান অভিমান সব দূর করে আমি বলতে শুরু করলাম, কেমন আছো প্রীতি? তোর মতো ছোট লোক লম্পটের থেকে দূরে এসে অনেক ভালো আছে। এভাবে কথা বলছো কেন? আমি কি অন্যায় করেছি যার শাস্তি তুমি আমাকে এভাবে দিতেছো? তুই কোনো অন্যায় করিসনি, সবই আমার নিয়তি। তোর মতো চরিত্রহীন বকাটের লক্ষ্যে বিশ্বাস করা আমার জীবনের সবচেয়ে বড় ভুল হয়েছে। প্রীতি, তুমি আমাকে ভুল বুঝছো। আমি ওরকম কোনো কাজই করিনি, বিশ্বাস করো। তোমার কসম খেয়ে বলছি। খবরদার, আমার কসম খাবে না। তোর মতো পাপিষ্ট লোক কখনোই আমার কসম খেতে পারে না। আমি প্রীতির হাত ধরতেই ঠাস ঠাস করে আমার গালে 2টা থাপ্পড় বসিয়ে দেয়। আমায় তুই টাচ করবি না, শুনে রাখ। কিছুদিন পর আমি অন্য কারোর বউ হতে চলছি, আর ভুলেও আমার সামনে আসবি না, বলে দিলাম। তোর মতো ধোঁকাবাজের সাথেই আমি 2 বছর সংসার করেছি। ছি ছি। আমার চিহ্ন যাতে তুই খুঁজে না পাস, এই জন্য আমি সব কিছু নিয়ে এসেছি। আর হ্যাঁ, বিয়ের দিন এসে ডাল ভাত 4টে খেয়ে যাওয়ার দাওয়াত রইল। এই বলে প্রীতি ওয়াশরুম থেকে বের হয়ে গেল। নিজের স্ত্রীর কাছ থেকে এমন আচরণ কখনোই আশা করি নাই। আমি পাথরের মতো শক্ত হয়ে গেছি। কোথায় আছে না, অল্প শোকে কাঁদে, অধিক শোকে পাথর হয়ে গেছি। এই বুঝি দম বন্ধ হয়ে গেল, চোখের পানি সব শূন্য হয়ে গেছে। কার জন্য কাঁদবো, যার কাছে ভালোবাসার কোনো মূল্য নেই? বাবা মা মারা যাওয়ার পর জীবনে প্রীতিকে পেয়েছি। স্বপ্নের মতো আমাদের সুখের সংসার এগোচ্ছিল। ভাগ্যের কি নির্মম পরিহাস, আজ আমি নিঃস্ব। আমার আপন বলতে এখন আর কেউই নেই। প্রীতি জীবনেও আর আমার কাছে আসবে না। এটা তো ব্রাহ্মণ হয়ে চাঁদে হাত দেওয়ার মতো, কল্পনা করার মতো। আমার ভালোবাসাকে আমি আজকে নিজের হাতে মাটি চাপা দিলাম। নেই কোনো আশা আর ভরসা। বেঁচে থেকেও আমি যে মরে গেছি। সন্ধ্যায় বাসায় ফিরে আসলাম। সারাদিন কিছুই খাইনি, আর খাবও বা কীভাবে? এসব খবর শোনার পর গলা দিয়ে খাবার নামবে কি না আল্লাহ ভালো জানেন। বিছানায় গা এলিয়ে দিয়ে শুয়ে পড়লাম। রাত 10টা বাজে। হঠাৎ কলিং বেল বেজে উঠল। ঘুম ঘুম চোখে দরজা খুললাম। দরজা খুলে দেখি আন্টি খাবার নিয়ে দাঁড়িয়ে আছে। আন্টি মানে বাড়িওয়ালা। শুনলাম তুমি নাকি সকাল থেকে কিছু খাওনি। রিয়ার কাছে শুনলাম তুমি এই আজ 5 বছর থেকে আছো, কোনোদিন তোমার কোনো দোষ আমরা খুঁজে পাইনি। খুব শান্ত প্রকৃতির একটা মানুষ তুমি। আমার তো কোনো ছেলে নেই, তোমাকে নিজের ছেলের মতো করে দেখি। তা বাবা, তোমার এই অবস্থা কেন? চেহারার কোনো যত্ন নেও না। আর বৌমা আসবে না?
আমি মনে মনে একটু স্বস্তি পেলাম। যাক, এই সময় একটু সহানুভূতি পেলাম। না মা, আন্টি, আপনার বৌমা আমাকে বলতে গিয়েও আর পারলাম না। খুব কষ্ট হচ্ছিল। থাক বাবা, স্বামী স্ত্রীর মাঝে একটু ঝগড়া হয়, মন খারাপ করো না, আর খাবারটা খেয়ে নাও। শত হলেও তোমাকে নিজের ছেলের মতো দেখি। এ বলে তিনি চলে গেলেন। ভাত নিয়ে 2-1টা লোকমা খাওয়ার পর আর খেতে পারিনি। বুকের ভেতর কষ্টগুলো জেগে উঠল। তখন একটা গান মনে পড়ে যায়। কেমনে যে দিন যায় আমার, কেমনে যে রাত যায়, একা একা রাত্রি কাটাই, তুমি পাশে নাই। বুকের ভেতর কষ্ট জমে পাহাড় হয়ে যায়। বুকটা আমার কেঁদে মরে, এবার আমায় ছাড়। রাতে কিছুতেই ঘুম আসছিল না। উপায় না পেয়ে 3টা ঘুমের ঔষধ খেয়ে নিলাম। আমি জানি ঘুমের ঔষধ ক্ষতিকর, কিন্তু ক্ষতি দিয়ে কী হবে? লাইফের সবচেয়ে বড় ক্ষতি আমার তো হয়েই গেল। দুপুর 12টায় ঘুম ভাঙে আমার। ঘড়িতে তাকিয়ে দেখে ভ্যাবাচ্যাকা খাই, আজ আর অফিস যাওয়া হবে না। তারপরও চাকরি না গেলে কি আর হয়? ফ্রেশ হয়ে অফিসের দিকে রওনা দেই। আরে প্রদীপ, এত দেরি কেন তোর? ঘুম ভাঙানোর মানুষ যে নেই। আচ্ছা যা, কেবিনে গিয়ে বস, আর দেরি করবি না। এনে ফার্স্ট ইনভাইট তোকে দিলাম আমার বিয়েতে। ধন্যবাদ বলে বিয়ের কার্ডটা হাতে নেই, কিন্তু খুললাম না। অফিস শেষে বাসায় এসে দেখি দরজার সামনে একটা গিফট বক্স। আমাকে আবার কে গিফট পাঠাবে? বক্সটা হাতে নিয়ে রুমে গিয়ে খুলতে লাগলাম। খুব সুন্দর করে মোড়ানো বাক্সটা। আস্তে আস্তে খুললাম। খুলে দেখি একটা বিয়ের কার্ড। কনের নাম ইশরাত জাহান প্রীতি। বুকটা ধুক করে উঠল। বরের ডিটেলস আর পড়লাম না। আমার বুঝতে আর বাকি রইল না এটা প্রীতির কাজ। কাটা ঘায়ে লবণের ছিটা দিয়ে কি মজা পাইছে। একটা মানুষ কতটা কষ্টের মধ্যে আছে সে কি উপলব্ধি করতে পারছে না, নাকি মজা নিতেছে? একজন স্ত্রী তারই স্বামীকে তার বিয়ের কার্ড পাঠায়। কতটা হৃদয় ভঙ্গিত কাজ এটা! আমি আর নিতে পারছি না এই কষ্ট। মনে হচ্ছে ঘুমের ঔষধ দিয়ে কোনোই কাজ হবে না, আমাকে ড্রাগস নিতে হবে। দেরি না করে অবৈধ দোকান থেকে সিরিজ আর পাওয়ারফুল কয়েকটা ড্রাগ নিয়ে আসলাম। সিরিজ পুশ দিতেই আমি আর এই জগতে নেই, অন্য জগতে পাড়ি দিলাম। যে জগতে নেই কোনো টেনশান, চিন্তা, চাপ, শুধু ফ্রি মাইন্ড। মনটা একটু হালকা হালকা লাগছে। এভাবে ঘুমের রাজ্যে পাড়ি দিলাম। সকালে ঘুম থেকে ওঠার পর প্রচণ্ড মাথা ব্যথা শুরু হয়েছে। আমি জানতাম এটা ড্রাগের রিয়াকশান। মাথা 2 হাত দিয়ে চেপে ধরে বসে আছি। এমন সময় শম্ভুর ফোন। হ্যালো। কিরে দেবদাস, কি অবস্থা? মনটা মনে দুমড়ে চুমড়ে যাবে এই অবস্থা। সৌম্য হঠাৎ এরকম আচরণ করবে ভাবতেই পারিনি। আমি চাপা কণ্ঠে বললাম, হ্যাঁ ভালো আছি। আর বেশিক্ষণ নেই মনে হয় তোর এই ভালো থাকার। কে কে কেন, কি হয়েছে শম্ভু? তোর কারণে 2 বছর আমি কষ্টে ছিলাম। প্রীতিকে আমি ভার্সিটি থেকে ভালোবাসতাম, কিন্তু সে আমাকে পাত্তাই দিত না। অবশেষে তোর মতো ছেলের সাথে বিয়ে হয় আমার ভালোবাসার। দিনরাত শুধু তোর কথা ভাবতাম। আমি শান্তিতে ছিলাম না, তাই তোকেও দিব না। তোর জীবনটা নরকে পরিণত করে দিব। ওই দিন তুই পতিতালয়ে গিয়েছিস, আমি প্রীতিকে ফোন করে সব বলে দিছি। ব্যাস, সম্পর্ক বিনা দোষে আটল ধরলো। অবশেষে প্রীতিকে আমি নিজের করে পাবো। প্রীতি কখনোই তোকে আর চাইবে না। তার কাছে আমি তোকে বিষ বানিয়ে দিছি। কাল বিয়ে, একবার এসে শেষবারের মতো দেখে যাস নতুন বধূ সাজে। হয়তো আর কখনোই দেখতে পাবি না। গুড লাক মাই ফ্রেন্ড। শম্ভুর কথা শুনে 2 চোখ দিয়ে শ্রাবণ বেয়ে চলছে। বন্ধু হয়ে গলায় এভাবে ছুরি চালিয়ে দিল। কাল আমি শেষবারের মতো প্রীতিকে শুধু একবার দেখে যাব। আল্লাহ আমাকে ধৈর্য দাও। দোয়া করি প্রীতির জন্য অনেক সুখ থাকে যেন। এরপর থেকে নতুনভাবে আমার জীবন গুছিয়ে নিব। সময় যেমন কারো জন্য অপেক্ষা করে না, আমিও করব না। জীবন কারো জন্য থেমে থাকে না। জীবনের রং বদলে ফেলবো। আপন মানুষের আর অবহেলার পাত্র হব না। আজ শুক্রবার। এই দিনটা একটা পবিত্র দিন। আজ থেকে জীবন বদলে দেওয়া শুরু করব। আর আজই আমার প্রীতির বিয়ে। মনে মনে ভাবতেছি প্রীতিকে নিয়ে। প্রীতি, কেমন আছো তুমি? বড্ড জানতে ইচ্ছে করে। প্রতিটা দিন ভাবি তোমায় নিয়ে কবিতা লিখব, লেখা হয় না। এই ভেবে যদি বিরক্ত হও, যখন উদাস দুপুরে হিমেল হাওয়া এসে
তোমার চুলগুলোকে এলোমেলো করে দেয়। খুব ইচ্ছে করে আমার হাতের স্পর্শ দিয়ে গুছিয়ে দেই এলোমেলো চুলগুলো। ইচ্ছে করলে যদি সব করা যেত, তবে ইচ্ছেগুলো অপূর্ণ থাকতো না। বুকের ভেতর যে যন্ত্রণাগুলো এত বোঝা হয়ে নিজেকে তিলে তিলে শেষ করে দেয়, তুমি চলে যাওয়ার পর বুঝেছি। বারে বারে মনে পড়ে তোমার স্মৃতি। আমি মুছে ফেলতে চাই স্মৃতিগুলোকে, পারি না। স্মৃতিগুলো বড্ড কষ্ট দেয়। প্রীতি, তুমি একদিন বলেছিলে আমায়, মনে আছে তোমার? যদি শুভ্র নীল আকাশ মেঘে মেঘে ঢেকে যায়, চারিদিক অন্ধকার ঢেকে যায়, তখন আমি যেন তোমার কাছে ছুটে যাই। অভিমানী মন যেতে দেয়নি আমায় তোমার কাছে। প্রীতি, তোমার দেয়া হলুদ পাঞ্জাবিটা পরে থাকি রোজ, তোমার ছোঁয়া পাবো বলে। নিজেকে হিমু ভাবতে ইচ্ছে হয় এখন। ইচ্ছে হয় খালি পায়ে দুজনে শিশির ঘাসে পা ভিজিয়ে দুইজনে মিলে শিউলি ফুল কুড়িয়ে আনবো। তার হয়ে ওঠে কই। হয়তো তোমার সামনে দাঁড়ানোর কোনো যোগ্যতা নেই, তবু ফিরে আসতে চাইলে এসো। কিছু দিতে না পারলেও এই বুকটা সেদিনও পেতে দেব। আসবে তো প্রীতি? কিন্তু আমার ভাবনাগুলো কোনো কাজেই আসবে না। প্রীতিকে শুধু এক নজর দেখে আজ থেকে এই প্রাণের শহর ত্যাগ করব। খুব কষ্ট হচ্ছে, কিন্তু আমার কিছুই করার নেই। নতুন জীবনে পা রাখবো, মনে মনে একটু স্বস্তি পেলাম। এই বন্ধু বান্ধব সব মায়া ছিন্ন করে চলে যাব নতুন কোনো জায়গায়। সকাল থেকে শম্ভু ফোন দিয়েই যাচ্ছে, কিন্তু আমি রিসিভ করছি না। এমন সময় দরজার কলিং বেল বেজে উঠল। দরজা খুলে দেখি শম্ভু দাঁড়িয়ে আছে। কিছু বলার আগে বলল, যদি বেস্ট ফ্রেন্ড মনে করিস তাহলে আজকে অবশ্যই আমার বিয়েতে আসবি। এই বলে চলে গেল। আমি মনে মনে তাচ্ছিল্যের হাসি দিয়ে বললাম, যাবো রে যাবো, তোর বিয়েতে না গেলে কি আর হয়। দুপুরে নামাজ পড়ে এসে প্রীতির দেওয়া প্রথম বিবাহ বার্ষিকের গিফটটা পাঞ্জাবিটা পরে তৈরি হয়ে চলে গেলাম বেহার মতো বিয়ে বাড়িতে। চারিদিকে অনেক ঝকমক, আমার সেদিকে কোনো মাথা ব্যথা নেই। শুধু একবার প্রীতিকে বউ সাজে দেখব, এটাই শেষ ইচ্ছা। দেখতে দেখতে সন্ধ্যা হয়ে গেল। প্রীতিকে বউ সাজিয়ে নিয়ে আসা হলো। স্টেজে বসে আছে, মনে হচ্ছে একটা নীলপরি বসে। চোখের কোণে কিছু জল অজান্তেই জমে গেল। নিজেকে শক্ত করে চলে আসতে লাগলাম। এমন সময় শম্ভুর আবেদন, বন্ধু প্লিজ একটা গান গেয়ে যা, তোর গলাটা অনেক সুন্দর প্লিজ। না করতে পারলাম না, কারণ ছাত্র জীবনে শম্ভু আমাকে অনেকভাবে সাহায্য করেছে। তার শেষ ইচ্ছাটা পূরণ না করলে আমি যে অকৃতজ্ঞ হয়ে যাব। গিটার হাতে নিয়ে সবার সামনে সুর ধরলাম। গান শেষ করে এক মুহূর্ত সেখানে ছিলাম না, চলে আসলাম বাসায়। আজ মনের আকাশে অনেক কালো মেঘ জমে আছে, বৃষ্টি হয়ে নামবে হয়তো। বাসায় এসে আমার প্রয়োজনীয় জিনিসপত্র সব গুছিয়ে নিলাম। সব কিছু নিয়ে বের হব। এমন সময় আন্টির প্রবেশ। বাবা, কই যাচ্ছ তুমি? এই শহর ছেড়ে অজানায় পাড়ি জমাচ্ছি আন্টি। আমি রিয়ার কাছে সব শুনেছি। আল্লাহ ওই মেয়ের কখনোই ভালো করবে না, একজন মা হয়ে বলছি। ছি ছি, অভিশাপ দিবেন না, শুধু দোয়া করবেন যাতে সারা জীবন সুখে থাকে। আর আমি যদি কখনো কোনো কিছু ভুল করে থাকি, মাফ করে দিয়েন। হয়তোবা আর দেখা হবে না। কি কও বাবা, মায়ের কাছে সন্তানেরা সবসময় নিষ্পাপ থাকে। তোমার জন্য দোয়া করব সব সময়। আর যদি কখনো সময় পাও, এই হতভাগা মায়ের সাথে একটু দেখা করিও। এই বলে আন্টি আমাকে জড়িয়ে অনেকক্ষণ কেঁদেছে। আমিও কান্না ধরে রাখতে পারিনি। সব শেষে বিদায় নিয়ে রেল স্টেশনে বসে আছি। ঢাকা টু চট্টগ্রাম গামে টেনে অপেক্ষায়। যথাসময়ে ট্রেনও এসে গেল। আমি পাড়ি জমালাম অজানা এক উদ্দেশ্যে, নিজেকে প্রতিষ্ঠিত করার লক্ষ্যে। অতীতের সব গ্লানি মুছে ফেলেছি। একটা দুঃস্বপ্ন বলে নিজেকে সান্ত্বনা দিতে লাগলাম। দেখতে দেখতে 6 বছর পার হয়ে গেল। আমি একটা সাংবাদিকের চাকরি করি, ভালোই চলে আমার দিনকাল। মাসের 3 দিন ব্যয় করি পথ শিশুদের সাথে। বেতনের অর্ধেক টাকা বরাদ্দ করি তাদের জন্য। একরকম অদ্ভুত প্রশান্তি কাজ করে মনের ভিতর। আমার তো কেউই নাই, তাদেরকে আপন করে নিয়েছি। আজ আমি প্রতিষ্ঠিত, আমার কোনো চিন্তা, কোনো চাপ নেই। আজকে দেখা করতে যাব যিনি আমাকে নিজের ছেলে বলে ডেকেছে, তার সাথে। খুব আনন্দ লাগছে মনের ভিতর। বাবা মানেই তো কি হয়েছে, আমার জন্য আল্লাহ আরেকটা মা দিয়েছে। চট্টগ্রাম টু ঢাকা যাইতেছি, আর ভাবতেছি ফেলে আসা দিনগুলো
ভাবতে ভাবতে কখন যে ঢাকায় পৌঁছে গেছি খেয়ালই করলাম না। প্রাণের শহর ঢাকা শহর। আজ 6 বছর পর আসলাম। 6টা বছর কেটে গেল। আজ আবারও ঢাকা ফিরছি। সব কিছু অচেনা মনে হচ্ছে। দেরি না করে সোজা রওনা দিলাম অতীতের স্মৃতিযুক্ত আমার প্রিয় মানুষ যাকে বলি আমার দ্বিতীয় মায়ের বাসায়। দরজার সামনে কলিং বেল বাজাতেই দরজা খুলে দিল একজোড়া ঘন কালো চোখ বিদ্যমান এক মায়াবতী মেয়ে। চিনতে কষ্ট হলো না এটা যে রিয়া। আমাকে দেখে সালাম দিয়ে বলল, কে আপনি? হয়তোবা চিনতে পারেনি, আর চিনবে বা কেমন করে? 6 বছরে আমার চেহারা সম্পূর্ণ পাল্টে গেছে। আগে থেকে অনেক স্মার্ট হয়ে গেছি। আমি সালামের উত্তর দিয়ে বললাম, আমি প্রদীপ। তোমাদের এখানে আগে ভাড়া থাকতাম। মেয়েটা অনেকটা অদ্ভুত ভূত দেখার মতো চমকে গেল। ও প্রদীপ ভাই যে, আসুন আসুন, ভেতরে আসুন। কেমন আছেন? মা সবসময় আপনার কথা বলে, মাঝে আপনার জন্য কান্নাও করে। আমি অবাক হলাম। যেখানে কোনো রক্তের সম্পর্ক নেই, তারপরও মায়ার বাঁধনে আমাকে বেঁধে রেখেছে। মাঝে মাঝে রক্তের সম্পর্কের চেয়েও মায়ার বন্ধনটা অনেক বড় হয়। এমন সময় আন্টি আসলো। আমাকে দেখে আনন্দে চোখের জল ছেড়ে দিল। আমাকে ধরে বলল, বাবা, তুমি যে আসবে আমি কখনোই কল্পনা করতে পারিনি। তোমার জন্য সবসময় দোয়া করি আমি। যাও ফ্রেশ হয়ে আসো, আমি খাবার বেড়ে দিচ্ছি। আজ অনেক দিন পর কথাটা শুনলাম। যাও ফ্রেশ হয়ে আসো, আমি খাবার বেড়ে দিচ্ছি। নিজের অজান্তেই চোখের পানি এসে গেল। অফিস থেকে বাসায় আসলে প্রীতি সবার আগে এ কথা বলতো। এই ছিল আমার নিয়তি। একটা দীর্ঘ শ্বাস নিলাম। ফ্রেশ হয়ে সবার সাথে দুপুরের খাবারটা খেয়ে শুয়ে আছি। এমন সময় আন্টি এসে বলল, বিকেলে ফ্রি আছো? জবাবে হ্যাঁ, অবশ্যই। তাছাড়া এখানে তো আমার কোনো কাজ নেই, ফ্রি তো থাকবই। বলছিলাম কি, রিয়া বিকালে একটু ডাক্তারের কাছে যাবে। একা একা যেতে একটু ভয় পাচ্ছে, তুমি সাথে গেলে ভরসা পেতাম। আরে আন্টি, এত অনুরোধ করার কি আছে? আপনার ছেলেকেই আবার অনুরোধ করা লাগে? আন্টি মুচকি হাসলো। দেখে মনে হলো অনেক খুশি হলো। আচ্ছা বাবা, আমি এখন যাই, তুমি বরং রেস্ট নাও। বিকেলে রিয়া একটা আকাশি কালারের শাড়ি পরেছে, কাঁচের চুড়ি হাতে, চোখে কাজল দিয়ে আমার সাথে বের হয়েছে। ওকে দেখলে যে কোনো মানুষ প্রেমে পড়ে যাবে। ওকে দেখে প্রীতির কথা খুব মনে পড়ে গিয়েছে। যথারীতি ডাক্তারের চেম্বারে পৌঁছে গেলাম। ডাক্তার দেখা শেষ, চেম্বার থেকে বের হব এমন সময়ে একজন শাড়ি পরা নারীর সাথে ধাক্কা খেলাম। এই যে মিস্টার, দেখে শুনে চলতে পারেন না? কণ্ঠটা খুব পরিচিত মনে হলো। পিছনে ফিরে তাকাতেই বড়সড় ধাক্কা খেলাম। মনের কষ্টটা আবারও জেগে উঠল। এ যে সেই প্রীতি। সামান্য একটু পরিবর্তন হয়েছে শুধু। মেয়েদের বয়স ধরা খুব মুশকিল। তার নজর আমার দিকে পড়তেই অবাক দৃষ্টিতে তাকিয়ে আমার দিকে। চোখ জোড়া ছলছল করতেছে। আরও অবাক হলাম, তার হাতে 5-6 বছরের একটা ছেলে, একদম প্রীতির মতো দেখতে হয়েছে। প্রীতির চোখ থেকে পানি পড়তেছে। আমি একদম স্পষ্ট দেখতে পাচ্ছি। এখানে বেশিক্ষণ থাকা যাবে না, তাহলে আমি যে আবার মায়ায় জড়িয়ে যাব। তাকে সরি বলে রিয়াকে নিয়ে দ্রুত চেম্বার থেকে বেরিয়ে পড়লাম। 6+2 মোট 8 বছরের কষ্টগুলো আমার ভেসে উঠল মনের ভেতর। নিজেকে কিছুতেই সান্ত্বনা দিতে পারতেছি না। রাতে বাসায় এসে কিছু না খেয়ে শুয়ে পড়লাম। আন্টি অনেক জোর করলো, খেলাম না আমি। সকালবেলা ঘুম ভাঙতেই দেখি রিয়া নাস্তা হাতে দাঁড়িয়ে আছে। আমাকে দেখে বলল, রাতে তো কিছুই খাননি, এখন একটু খেয়ে নিন। না করতে পারলাম না। নাস্তা খেয়ে বসে আছি। রিয়া এসে বলল, ঘুরতে যাবেন? একটু বাইরে থেকে ঘুরে আসি, আপনার মন ভালো হয়ে যাবে। অনিচ্ছা সত্ত্বেও রাজি হলাম। রিয়াকে নিয়ে একটা পার্কে এলাম। ঢাকা বোটানিক্যাল পার্ক। গাছপালা সমৃদ্ধ এই পার্ক। একটু ঘোরাঘুরি করে পার্কের পাশেই একটা রেস্টুরেন্টে সেখানে গিয়ে বসলাম। রিয়াও সাথে আছে। মেয়েটা খুব কম কথা বলে, স্বল্পভাষী যাকে বলা হয়। কফি অর্ডার করতেই খেতে লাগলাম। এমন সময় পেছন থেকে কেউ বলে উঠল। কেমন আছো প্রদীপ? পিছনে তাকাতেই দেখি প্রীতি। কি আপনি? আর কি চাই? আপনি করে বলছো? ধুর, আমি আপনাকে চিনি নাকি? এমনভাবে বলছো মনে হয় যেন আমাদের কখনো দেখাই হয়নি। দেখুন, আমাকে বিরক্ত না করলে খুশি হব।
তোমার বউকে তোমার সাথে খুব মানিয়েছে। এ কথা বলতেই আমার মেজাজটাই বিগড়ে গেল। মন চাচ্ছে কষে দুটো থাপ্পড় দিয়ে বলি, তোর কারণে, শুধু তোর কারণে ভুল বোঝার জন্য আমার জীবনটা নরকে পরিণত হয়েছে। পাবলিক প্লেস, এজন্য কিছু বলি নাই। রিয়াকে নিয়ে সাথে সাথে ওই স্থান ত্যাগ করলাম। যার সময় দেখতে পেলাম প্রীতির চোখগুলো ফুলে গেছে। তাতে আমার কি? আমি বা ওর কি হই? আমার কোনো যায় আসে না। ও মরুক আর বাঁচুক, আই ডোন্ট কেয়ার। কথা বলতে খুব কষ্ট হচ্ছিল। তারপর বললাম, আমার সাথে কেন এরকম হচ্ছে? কেন পুরনো স্মৃতিগুলো আবার চোখের সামনে আসছে? আমি নতুন জীবন চেয়েছি, কেন আবার পিছুটান আমাকে আটকাচ্ছে? এসব ভাবতে ভাবতে বাড়ি চলে আসলাম। পরদিন আমি বসে বসে নিউজ আপডেট করছিলাম ল্যাপটপে। এমন সময় আন্টি আসলো। তোমাকে একটা কথা বলার ছিল। হ্যাঁ আন্টি বলেন, সমস্যা নেই। বলছিলাম কি বাবা, একা একা নিঃসঙ্গ আর কতকাল থাকবা? নিজেও তো একটা বিয়ে করে নিতে পারো। আন্টি একাকী আমার নিত্যসঙ্গী। মনের কেউ নেই যাকে বিয়ে করব। মন ভাঙলে আর তো তা জোড়া লাগে না। তোমার কোনো আপত্তি না থাকলে একটা প্রস্তাব রাখবো? জি বলেন আন্টি। আমি তোমাকে নিজের ছেলে হিসাবে সারা জীবন রাখতে চাই। হবে কি আমার ছেলে? রিয়াকে তোমার সাথে বিয়ে দিতে চাই। আমি পুরাই ভ্যাবাচাকা খেয়ে যাই। তোমাকে জোর করছি না, শুধু অনুরোধ করলাম। এই বলে তিনি চলে গেলেন। আমি বড্ড দোটানায় পড়ে গেলাম। একদিকে রিয়া, অন্যদিকে প্রীতি। পরক্ষণে মনে হলো প্রীতির তো স্বামী, সংসার, ছেলে সব আছে। তাহলে কেন শুধু শুধু চিন্তা করছি? শত হলেও আমার প্রথম ভালোবাসা প্রীতি, ভুলে কি থাকা যায়? প্রীতির কথাগুলো ভাবতেছি স্বার্থপরের মতো আমাকে একা করে দিল বিনা দোষে। আজ আমি নিঃসঙ্গ, হয়তো এটাই নিয়তি। বিকেলে বের হয়ে গেছি, অনেক রাতে বাসায় ফিরলাম। কলিং বেল বাজাতেই রিয়া দরজা খুলে দিল। মনে হয় আমার অপেক্ষায় বসেছিল, কিন্তু আমার কোনো ফিলিংস কাজ করছে না। একটা মেয়ে আমার খুব কেয়ার নিতেছে, আমার সেদিকে কোনো মনোযোগ নেই। আমার হৃদয়ে শুধু প্রীতিই থাকবে। এত রাতে বাইরে কি করেন? রাতে বাইরে থাকতে নেই, ফ্রেশ হয়ে আসুন, আমি খাবার দিচ্ছি। আমি কিছুই বললাম না, চুপচাপ খাবার খেয়ে বিছানায় চলে এলাম। সকালে ঘুম থেকে উঠে ল্যাপটপ হাতে নিয়ে দেখি একটা ইমেল আসছে। সিন করতে দেখি আমার ডিপার্টমেন্ট থেকে আমাকে চট্টগ্রাম টু ঢাকা বদলি করা হয়েছে। কি আর করার, অন্যের অধীনে কাজ করলে এই অবস্থায় হবে। তাহলে পথ শিশুদের কি হবে? ধুর, এত চাপ মানুষ সহ্য করে নাকি? ওদের আমার এখন দোয়াই যথেষ্ট। রেডি হয়ে অফিসে রওনা দিলাম। প্রদীপ সাহেব, আপনাকে এখন বঙ্গবন্ধু মেডিকেলে যেতে হবে। একজন রুগীর ইন্টারভিউ নিতে হবে। ওকে যাচ্ছি। অফিস থেকে একটা বাইক দিছে, সে বাইকে করে চলে আসলাম মেডিকেলে। রোগীর ইন্টারভিউ ভালোভাবে নিলাম। এমন সময় একটা চিৎকার শুনতে পাই। পাশে নার্সকে জিজ্ঞাসা করতে বলল, এখানে আজ 6 বছর থেকে একজন রোগী ভর্তি আছে। তার পরিবার তাকে দেখাশোনা করছে। একটি অ্যাক্সিডেন্টে তার চলাফেরার সাথী পা কাজ করা বন্ধ করে দিয়েছে এবং তার যৌনশক্তি চিরদিনের মতো নষ্ট হয়ে গেছে। কথাটা শুনে একটু অবাক হলাম। হাসপাতাল থেকে বের হয়ে এসেছি, তখনই মনে পড়ল রোগীটাকে একটু দেখে আসি। বেচারার খুব নির্মম অবস্থা। 201 নম্বর কেবিনে যেতে একটা অনেক বড় ধাক্কা খেলাম। এটার কেউ নয়, আমারই প্রাণপ্রিয় বন্ধু শম্ভু। তার চেহারার খুবই করুণ অবস্থা। আমার চোখ টলমল করতেছে। শত হলেও আমার বন্ধু ছিল। সে আমাকে দেখা মাত্রই লজ্জায় মুখ লুকালো। আমি তার কাছে গিয়ে বসলাম। মাথায় হাত বুলিয়ে দিতেই কান্না শুরু করে দিল। বন্ধু, আমাকে ক্ষমা করে দাও। তুমি ক্ষমা না করলে স্বয়ং আল্লাহ আমাকে ক্ষমা করবে না। আমার পাপের শাস্তি আমি দুনিয়াতে পাচ্ছি। প্রীতি কেমন আছে? আমি জিজ্ঞাসা করলাম। তোমাদের সংসার তো সুখে যাচ্ছে না। আমার দিকে শম্ভু অসহায় দৃষ্টিতে তাকালো, বলল, ওই দিন তুই চলে যাবার পর যখন কাজী সাহেব আসলো, তখনই প্রীতির মাথা ঘুরে পড়ে যায়। ডাক্তার এসে চেক আপ করার পর বলে প্রীতি মা হতে চলেছে। আমার বাবা কথাটা শোনার পর আমাকে আর বিয়ে করতে দেয়নি। পরে আমরা চলে আসার সময় ট্রাকের নিচে গাড়ি চাপা পড়ি। এরপর আমার আজ এই অবস্থা। বলেই শম্ভু কাঁদতে লাগলো। তোদের সুখের সংসার ভাঙতে গিয়ে সুখ নামক বস্তু আমার জীবন থেকে চিরজীবনের জন্য হারিয়ে গেল। শম্ভুর কথা শুনে কান্না চেপে ধরে রাখতে পারিনি।
আর ভাবতে লাগলাম আমি তো তাকে কোনো অভিশাপ দেইনি, নামাজ পড়ে তোদের জন্য দোয়া করতাম। মনে হয় আল্লাহ এই অভিশাপ সহ্য করতে পারেনি। সৌম্য আমার হাত ধরে বলতে লাগলো, প্রীতি তোকে খুব ভালোবাসে। আমার কাছে এসে নিজের ভুলের জন্য ক্ষমা চেয়েছে। 6 বছর থেকে নাকি তোকে অনেক খুঁজেছে কিন্তু পায়নি। তুই প্লিজ ওকে ক্ষমা করে দে আর ওকে কষ্ট দিস না। আমি কিছুই বললাম না, চুপচাপ ওখান থেকে চলে আসলাম। রাতে বাসায় এসে ভাবতেছি প্রীতিকে কি ক্ষমা করব। ক্ষমা করব, তবে ওকে আমার পাওয়া কষ্টগুলো ভোগ করতে হবে। মনে মনে প্ল্যান করে ফেললাম। সকালে রেডি হয়ে অফিসে গেলাম। এখানে যে আমি পুরোই শক খেলাম। আমার অফিসের এক্সিকিউট অফিসার যে প্রীতি, যেখানে বাঘের ভয় সেখানেই রাত পোহায়। আমার সহকর্মী ছিল এক মেয়ে কলিগ, তাকে পটেই ফেলতে হবে, যেই ভাবা সেই কাজ। হাই কিউটি, কেমন আছো? ভালো। আপনি? তোমার মতো সুন্দরী কলিগ পেয়ে কে না খারাপ থাকতে চায়? কিছু বললেন? বললাম আমিও ভালো আছি। আমি প্রদীপ, চট্টগ্রাম থেকে এখানে বদলি হয়ে এসেছি। ও ভালো তো। আর আমি অনিকা, আপনার সহকর্মী। এখন থেকে আমরা ফ্রেন্ড। কলিগগণকে নো প্রবলেম। দুপুরে কাজ শেষ, আমার ডেস্কে বসে আছি। এমন সময় একটা বাচ্চা ছেলের আগমন দেখলাম অফিসে। আরে এই তো সেই ছেলে যাকে প্রীতির সাথে আমি দেখেছি। আমি ডাক দিতেই আমার কাছে আসলো। তোমার নাম কি বাবা? অর্থাৎ এখানে তুমি কার কাছে এসেছো? কেন? আম্মুর তাতে। আম্মু আমাকে প্রতিদিন এখানে নিয়ে আসে। তোমার আম্মুর নাম কি? ইতলাত, দাহান, প্রীতি। বুকটা ধুক করে উঠল। তাহলে এটা আমার সন্তান। খুশিতে চোখে জল এসে গেল। ছেলেকে কোলে নিয়ে বুকের সাথে জড়িয়ে ধরলাম। আজ এতদিন পর একটু প্রশান্তি লাগছে। আঙ্কেল, আঙ্কেল, আপনি আমাকে আদর করলেন কেন? আপনাকে তো আমি চিনি না। মা বলেতে অপরিচিত কালো কাঠি না যেতে। ছেলের কথা শুনে মনে মনে বলতেছি, আমি তোর বাবা, কিন্তু এখন পরিচয় দিব না। হ্যাঁ বাবা, আমি তোমার বন্ধু। আজ থেকে আমরা বন্ধু। বলো মানুষ আবার বন্ধু হয় নাকি? হয় বাবা, হয়। আচ্ছা ঠিক। এখন আম্মুর কাছে যাই। আম্মু না হয় বকা দিবে। আচ্ছা যাও। প্রীতির কাছে আসাদ গিয়ে বলল, মা, মা, আজ একটা লোক আমাকে খুব আদর করেছে আর বলেছে আমি নাকি তার বন্ধু। তাই বুঝেছি আমার সোনাবাবু। তানু মা, লোকটা খুবই ভালো আর অনেক সুন্দর। সুন্দর মানুষকে সুন্দরী বলে বাবা। মা, কুলে প্রতিদিন তবাল বাবা আতে, তাদেরকে কত আদর করলে আমার বাবা আর আসবে না মা? ছেলের কথা শুনে প্রীতির বুকটা ফেটে যাচ্ছে। সে নিজের দোষে আজ সন্তানকে বাবা নামক বটগাছের ছায়া থেকে বঞ্চিত করেছে। কি হলো মা? তুমি কাঁদতো কেন মা? আর কিছু না বলে ছেলেকে বুকের সাথে জড়িয়ে ধরল। মনে মনে বলতে লাগলো, তোমার বাবা যে আর কোনোদিন আসবে না। অফিস শেষে সিঁড়ি দিয়ে নামতেছি, আমি আর আমার কলিগ অনিকা। এমন সময় প্রীতিও নামতেছে। আমাকে দেখে অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে। আমি দেখেও না দেখার ভান করতে নামতে লাগলাম। আমি তা জেলাস করার লক্ষ্যে অনিকার সাথে সাথে হেসে কথা বলতেছি আর নামতেছি। পিছন ফিরে দেখি যে প্রীতির চোখ দিয়ে পানি পড়তেছে আর শাড়ির আঁচল দিয়ে মুছছে। বারে, তাতে আমার কোনো যায় আসে না। আমিও কম কষ্ট পাইনি। রাতে বাসায় ফিরে আসলাম। প্রতিদিনের মতো রিয়া আজও খাবার নিয়ে টেবিলে বসে আছে। কি আশ্চর্য, মেয়েটা আমার জন্য অনেক কষ্ট করে, কিন্তু কেন? আমি তো নতুন করে আর মায়ায় জড়াতে চাই না। আসলে নারীদের যে অনেক ধৈর্য আছে তা রিয়াকে না দেখলে বলতে পারবো না। আমি এসে দেখি খাবার টেবিলে ঘুমিয়ে পড়ছে। ডাকবো কি নাকি না ডাকবো? মৃদু স্বরে ডাক দিলাম, রিয়া। আমার ডাক শুনে তাড়াহুড়ো করে উঠে পড়ল। আ- 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 আপনি কখন এলেন? আসলে চোখটা লেগে এসেছে, বুঝতেই পারিনি। না ঠিক আছে, তুমি বরং শুয়ে পড়ো। এত রাত জাগার কি আছে? আর কে বলেছে আমার জন্য খাবার নিয়ে বসে থাকতে? খাবারটা আমার ঘরে দিয়ে আসলেই তো হতো। বারে, আপনি সকাল থেকে না খেয়ে আছেন। আমি এটা মেনে নিতে পারছি না। এতে কষ্ট হওয়ার কি আছে? আপনি ফ্রেশ হয়ে আসুন, আমি খাবার দিচ্ছি। নিজের মনকে শক্ত করলাম, কিন্তু তবুও কেন যেন মেয়েটার মায়ায় জড়িয়ে পড়েছি। না, কিছুতেই জড়িয়ে পড়া যাবে না।
আমাকে এই মায়াজাল থেকে বেরিয়ে আসতে হবে। রাতের খাবার খেয়ে ঘুমের রাজ্যে হারিয়ে গেলাম। সকালে ঘুম ঘুম চোখে দেখি যে কেউ একজন ডাকছে। এই আপনি উঠুন, অফিস যাবেন না? আমি চোখ খুলে দেখি যে রিয়া দাঁড়িয়ে আছে। একটা আকাশি কালারের শাড়ি পরছে। শাড়িটা কোমরে গুঁজে রাখছে। একেবারে গিন্নি গিন্নি লাগছে। আসলে অ্যালার্ম বাজে নাই তো, আজকে তাই একটু দেরি হয়ে গেছে। বেসরকারি চাকরি একদিন না গেলে বসের অনেক কথা শুনতে হয়, এমনকি চাকরি থেকে বাদও করে দিতে পারে। তাই দেরি না করে ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে নিচে এলাম। দেখি যে আন্টি আর রিয়া খাবার টেবিলে বসে আছে। আন্টির পরিবার শুধু রিয়া আর আন্টি, আর কেউ নেই। আমিও নাস্তার টেবিলে বসে পড়লাম। বাবা, রিয়াকে একটু ভার্সিটিতে ড্রপ করে দিও তো, ওর আজকের পরীক্ষা আছে। জি আচ্ছা। খাবার শেষ করে রেডি হয়ে রিয়াকে নিয়ে বের হলাম বাইকে করে। রাস্তায় দেখলাম প্রীতি গাড়ি করে অফিসে যাইতেছে। রেড সিগনালে গাড়িগুলো আটকে পড়েছে। আমিও বাইক নিয়ে ওর গাড়ির সাথে দাঁড়ালাম। আমার পিছনে রিয়াকে দেখে মুখটা মলিন হয়ে যায়। শাড়ির আঁচল দিয়ে যে বারবার চোখ মুছতেছে তা আমার দৃষ্টি এড়ায়নি। রিয়াকে ভার্সিটির গেটের সামনে নামিয়ে দিয়ে সোজা অফিসে চলে আসলাম। অফিসে এসে দেখলাম প্রীতি আমার কলিগ অনিকার সাথে হেসে হেসে কথা বলা শুরু করেছে। আমিও ভাবতেছি একটু ঝাল না দিলে কি আর হয়। হাই কিউটি। কথা শুনে প্রীতি পিছন ফিরে তাকিয়ে আমি সোজা পাশ কাটিয়ে অনিকার গা ঘেঁষে বসে পড়ি। আরে প্রদীপ যে, কেমন আছো তুমি? আমি কি আর ভালো, কত সুন্দরী কলিগ তুমি। আমার রাতে ঘুম তো একেবারে কেড়ে নিলে তুমি। ওমা, তাই বুঝি? গো, তাই। প্রদীপ, তুমি এত দুষ্টু কেন? দুষ্টু না হলে তোমার মতো সুন্দরী কলিগ পেতাম? আমার কিছু চাই না, সারাদিন শুধু আমার পাশে বসে থাকলেই হবে। হয়েছে হয়েছে, আর পাম মারা লাগবে না। এতে পাম মারার কি আছে? এ কথা বলে প্রীতির দিকে তাকিয়ে দেখি একেবারে তেলে বেগুনে ফুলে উঠছে। ও রাগ করলে আমার কি? রাগ সামলাতে না পেরে বলল, এটা অফিস, কোনো রোমান্সের জায়গা নয়। জানো, দেখো না অফিসার ম্যাডাম কি বলে। প্রদীপ, তুমিও না। এ কথা বলে প্রীতি চলে গেল। মা মা আগামীকাল স্কুলে স্যারেরা বলেছে মা বাবাকে নিয়ে যেতে। তুমি তো প্রতিবারে বাবাকে নিয়ে তাও না। ছেলের কথা শুনে প্রীতি অনেকটাই কষ্ট পেল। তখনই তার মনে পড়ল প্রদীপের তো বউ আছে। আমার ছেলেটাকে এখন বাবার পরিচয় দিলে সে মেনে নিবে না। না না, আমার ছেলেকে আমি দিব। এই নিষ্পাপ মনে আমি কষ্টের দাগ লাগতে দিব না। আমার ছেলে যদি জানতে পারে তার বাবার আরেকটা বউ আছে, খুব কষ্ট পাবে। আমি আমার ছেলেকে আঁকড়ে ধরে জীবন কাটিয়ে দিতে চাই। প্রদীপ আমাকে ক্ষমা করবে কিনা জানি না। আমার ভুলের জন্য বিধাতা প্রতিনিয়ত আমাকে কষ্ট দিয়েছে। সারা জীবন প্রদীপের জন্য দোয়া করব, ও যাতে ভালো থাকে। এই বলে ছেলেকে বুকু নিয়ে নিঃশব্দে কাঁদতে লাগলো। যাক বাবা, এবার বুঝবে কারো মনে আঘাত দেওয়ার কষ্ট কেমন হয়। আমি আমার কাজ করে চলছি। দুপুরে লাঞ্চ টাইমে সবাই ক্যান্টিনে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে। আমি যেই অনিকার সাথে বসলাম, আমি তো কোনো টিফিন নিয়ে যাইনি, তাই বিরিয়ানি কিনতে যাওয়ার সময় অনিকা বলতে লাগলো, থাক আর যেতে হবে না, আমার খাবারটা ভাগ করে দুজনে খাবো। আমার বিপরীত টেবিলে প্রীতি বসেছে, আমার দিকে বারবার আর চোখে তাকাচ্ছে। অনিকা আর আমি খাচ্ছি। হঠাৎ করে অনিকার মুখে আমি এক লোকমা খাবার তুলে দিলাম। প্রীতির চোখ এড়ায়নি। প্রীতি সহ্য করতে না পেরে এখান থেকে উঠে গেছে। এখন কেন চলে যাও প্রীতি? যখন তুমি বেনারসি শাড়ি পরে বিয়ের আসরে বসেছিলে, আমার ভিতর কি হয়েছিল একমাত্র আমি জানি। আর এতটুকু কষ্ট তোমার সহ্য হয় না? ভালোবাসা মানে হচ্ছে বিশ্বাসের একটা ব্যাপার আছে, যেটা কেউ কেউ বোঝে না। নিজের স্ত্রীকে অন্যের সাথে বিয়ের আসরে দেখলে এর মতো কষ্টকর ব্যাপার পৃথিবীতে আর একটাও নাই। কি ভাবছো প্রদীপ? আরে কিছু না। এই, তুমি আমার মুখে লোকমা দিলে কেন? আমি কি তোমার বউ লাগি নাকি? ধুর, বউ হতে যাবে কেন? তুমি তো আমার বেস্ট ফ্রেন্ড, আর বেস্ট ফ্রেন্ডরা বউয়ের চেয়েও বেশি হয়। এ মা, তাই বুঝি? মারবো একটা, নাক বরাবর। 7 দিন মেডিকেলে থাকবা, বুঝলে? তাহলে তো ভালোই হয়, সেবা যত্ন করতে পারবা। তোমার সাথে আমি কথা বলে আর পারবো না। দুপুরে খাবার শেষ করে কেবিনে বসে আছি। অফিসটা একটু ঘুরে ঘুরে দেখতে লাগলাম। নতুন এসেছি, এখনই কিছুই দেখা হয়নি। প্রীতির কেবিন দিয়ে যাইতেছি, এমন সময় শুনলাম প্রীতি কার সাথে ফোনে কথা বলতেছে আর কান্না করতেছে। আমার কাছে খুব খারাপ লাগলো। প্রীতির কান্না যে আমার একেবারে সহ্য হয় না।
দেরি না করে ওখান থেকে চলে আসলাম। আগামীকাল একটু ছুটি নিতে হবে। অফিসের বসের কাছে গিয়ে একদিন ছুটি মঞ্জুর করে নিলাম। আজ আর অফিসে যাব না। ভাবলাম একটু ঘুরে আসি। বাইক নিয়ে বেরিয়ে পড়লাম। কিছুক্ষণ যাওয়ার পর চোখে পড়ল একটা স্কুলের গেট। দেখি যে আমার ছেলেটা ব্যাগ ঘাড়ে নিয়ে দাঁড়িয়ে আছে। কাছে যেয়ে জিজ্ঞাসা করলাম, কি হলো বাবা, এখানে মন খারাপ করে দাঁড়িয়ে আছো কেন? তানু আঙ্কেল, আমার বাবা নেই। আজকুলে তোমার বাবা মাকে দেখেতে আম্মু এতে তুদু তেলের তাতে কথা বলে গেতে আমি লাগ করে এখানে দাঁড়িয়ে আছি। ছেলের কথা শুনে বুকের বাঁ পাশে চিনচিন ব্যথা শুরু হয়ে গেল। মনে মনে বলতেছি, আমি তোরই বাবা, শুধু পরিস্থিতির কারণে আজ তোর কাছ থেকে দূরে। ছেলেকে আদর করে দারোয়ানকে বলে স্কুলের গেটের ভিতর ঢুকিয়ে দিয়ে আসলাম। মনে মনে ভাবতেছি, পিথি না হয় নিষ্ঠুর, তাই বলে আমিও নিষ্ঠুর হব? নিজের ছেলের পরিচয় আমার কাছ থেকে গোপন রাখলো। নিজের ছেলের কাছে আমি আজ পিতৃ পরিচয় গোপন রাখলাম। খুব কষ্ট হচ্ছে। মা, আজও ওই আঙ্কেলটা আমার কোলে আর ছিল, আমাকে অনেক আদর করেতে। এইরকম যদি আমার বাবাই হতো খুব ভালো হতো না মা? আশাদ, তোমাকে না বলেছি অপরিচিত কোনো লোকের কাছে না যেতে? আর কোনো আঙ্কেল আমাকে একটু কালকে দেখিয়ে দিও তো। আচ্ছা, ঠিক আছে মা। প্রীতি এখন তার বাবার বাসায় থাকে না, একটা ফ্ল্যাট নিচে সেখানে থাকে। অবশ্য তার বাবা ভাইকে আমি খুব ভয় পাই। তারা মানুষ হিসাবে ভালো হলেও রাগের মাথায় ওরা সব করতে পারে। এমন মেন্টালিটি লোকেদের এড়িয়ে চলাই শ্রেয়। পরদিন অফিসে গিয়ে কেবিনে কাজ করতেছি। এমন সময় পিয়ন এসে বলল, নীলা ম্যাডাম আমাকে ডেকেছে। আমি দেরি না করে চলে গেলাম। মিস্টার প্রদীপ, আপনাকে যে নিউজ আপডেট করতে বলেছিলাম, আপনি শিরোনাম ছাড়া নিউজ দিয়েছেন কেন? আসলে ম্যাডাম ভুলে গিয়েছিলাম একটু। রাখেন আপনার ভুলে যাওয়া। আপনার জন্য অনেক বিতর্কের মন্তব্য শুনতে হয়েছে আমাদেরকে। আর ভুলে তো যাবেনি, সুন্দর ওই কলিগদের সাথে ফষ্টি নষ্টি করলে তো সবাই ভুলে যায়। সরি ম্যাডাম। এমন সময় আসাদ এসে বলল, মা, এই আঙ্কেল আমাকে খুব আদর করে, তোমাকে এনার কথা বলেছিলাম। নীলা জিজ্ঞাসাসূচক দৃষ্টিতে আমার দিকে তাকালো। আমি তার মুখে একটু হাসির ছাপ দেখতে পাচ্ছি। তারপর আবার কঠোর রূপ ধারণ করলো। তোমাকে না বাধা করেছি অপরিচিত ফালতু লোকের কাছে না যেতে? মা, আঙ্কেল খুব ভালো, তুমি ফালতু বলছো কেন? চুপ, একদম চুপ, বেশি পাকনা হয়ে গেছো না? আর এই যে মিস্টার প্রদীপ, আপনি আমার ছেলের সাথে আর মিশবেন না, এই বলে দিলাম। মুহূর্তের মধ্যেই মনটা খারাপ হয়ে গেল। ফালতু কি? আমি নাকি তুমি নিজেই? প্রীতি, খুব বলতে ইচ্ছে করছে। প্রীতি, কি দেখেছো তুমি আমার মাঝে ফালতুর মতো কার্যকলাপ? বলতে গিয়ে আর বললাম না। কেবিন থেকে এক বুক হতাশা নিয়ে বেরিয়ে আসলাম। মা হয়ে কেমনে নিজের ছেলেকে তার বাবার সাথে মিশতে দেয় না, খুব কষ্ট লাগছে। আচ্ছা, আমিও তোমাকে বুঝিয়ে দেব প্রীতি, কষ্টের উপলব্ধিটা কেমন। অফিস শেষ করে অনিকাকে বললাম, আমার সাথে ঘুরতে যাবা নাকি? অনিকাও রাজি হয়ে গেল। আমি আর অনিকা একটা পার্কে বসে আছি। আমার মন খারাপ দেখে অনিকা জিজ্ঞাসা করলো, মন খারাপ কেন প্রদীপ? কই কিছু না তো, এমনি। আচ্ছা, একটা কথা বলো তো প্রদীপ। কি? প্রীতি ম্যাডাম কিছুদিন থেকে তোমাকে চোখে চোখে রাখছে। আমার সাথে হেসে হেসে কথা বলতে প্রচুর রাগ হয়। সেদিন আমাকে জিজ্ঞেস করলো, প্রদীপের সাথে তোমার কিসের এত সম্পর্ক? তোমাদের আচরণ দেখে তো মনে হলো স্বামী স্ত্রী। আরও অনেক কথা বলেছে। আচ্ছা, তোমার সাথে প্রীতি ম্যাডামের কোনো সম্পর্ক আছে নাকি? আমি দীর্ঘশ্বাস ফেলে জবাব দিলাম, থাক না ওইসব কথা। আমাকে বলতেই হবে প্রদীপ, বলো। প্রীতি আমার স্ত্রী। কথাটা বলতেই অনেকটা অবাক হয় অনিকা। ভ্রু কুঁচকে বলে, মানে? আমি পুরো ঘটনাটা বললাম। অনিকার দিকে তাকিয়ে দেখি অনিকা কাঁদছে। আমি বললাম, কাঁদছো কেন অনিকা? তুমি তো সত্যি অনেক ধৈর্যশীল প্রদীপ। অনিকা বলল, আমি প্রীতিকে সব কিছু বলবো, ও তোমাকে মেনে নেবে। কিছু বলতে হবে না তোমাকে, যা করার আমি করব। তারপর অনিকাকে বললাম, তুমি শুধু অফিসে আমার সাথে প্রেমের অভিনয় করবা, এতটুকু। অনেকক্ষণ নীরব থেকে অনিকা মাথা নেড়ে হ্যাঁ জবাব দিল। রাতে বাসায় ফিরে আসলাম। রিয়া আমাকে ভাত বেড়ে দিল, আমি খাচ্ছি। এমন সময় রিয়া বলল, আপনাকে একটা কথা বলি। এই প্রথম রিয়া আমাকে কিছু অনুরোধ করলো। হ্যাঁ বলো। আমাকে আপনার কেমন লাগে জীবনসঙ্গী হিসেবে? অবাক করা প্রশ্ন। এটার মানে কি রিয়া? আমি আপনাকে খুব ভালোবাসি। 6 বছর
সারা দিন রাত আপনার কথা ভেবেছি, কোনোদিন মুখ ফুটে বলতে পারিনি। আপনি অনেক বড় মনের একজন মানুষ। আমাকে আপনার মনে একটু জায়গা দিতে পারবেন না? মেয়েটার চোখে তাকিয়ে দেখি চোখে অনেক পানি টলমল করতেছে। সত্যিকারের ভালোবাসার বাহির প্রকাশ। এরকম একটা মেয়ে যার জীবনে আসবে, সত্যি সে ভাগ্যবান। আমি এখানে কি বলবো, ভাষাই খুঁজে পাচ্ছি না। এখন যদি না করে দেই খুব কষ্ট পাবে। কথা ঘুরিয়ে বললাম, তোমার পরীক্ষা কেমন চলছে? ভালো করে পরীক্ষা দিচ্ছ তো? মাথা নাড়িয়ে হ্যাঁ জবাব দিল। হয়তো এমন উত্তর আশা করেনি, কিন্তু সে তো জানে না প্রীতি এখনোই আমার অপেক্ষায় আছে। জানলে হয়তো এ কথা বলতো না। খাওয়া দাওয়া শেষ করে বিছানায় শুয়ে পড়লাম। কি করব কিছু বুঝতে পারছি না। ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়লাম। সকালে ঘুম ভাঙলো অ্যালার্মের শব্দে, কিন্তু রিয়া আজ আমার ঘুম ভাঙাতে আসলো না। নাস্তার টেবিলে গিয়ে দেখি নাস্তা আগেই রেডি করা, কিন্তু কিছুদিন আগে নাস্তা রিয়া নিজের হাত দিয়ে প্লেটে তুলে দিত। মেয়েটার হঠাৎ এত পরিবর্তন কিভাবে আসলো? না, আমি এসব ভাবছি কেন? আমার তো সে কেউই নয়। তাহলে অজানা মায়াজালে বারবার আটকে পড়ছি কেন? চোখের সামনে একেবারের জন্যই রিয়াকে দেখলাম না। অফিসের জন্য রেডি হচ্ছিলাম, এমন সময় রিয়া আমার রুমে আসলো, হাতে টিফিন বক্স, আমার দুপুরের খাবার। তাকিয়ে দেখি চেহারাটা অনেকটা শুকিয়ে গেছে, চোখ দুটো অনেক ফুলে গেছে, মনে হয় সারা রাত অনেক কান্না করেছে। আমি আর কিছু না বলে অফিসের উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। গিয়ে দেখি অনিকা আর প্রীতি বসে বসে কাজ করছে। হাই জানু, কেমন আছো? তুমি এখানে কেন? চলো আমার কেবিনে চলো। প্রীতির দিকে তাকিয়ে দেখি রাগে লাল হয়ে গেছে, মনে হচ্ছে এখনই চিবিয়ে খেয়ে ফেলবে। ও বাবু, দেখছো না কাজ করছি, পরে যাব। এত বড় লোকটাকে বাবু বলছে? প্রীতি বিড়বিড় করে বলল, আচ্ছা জানু, আমি এখন যাই। মা একটা ফ্লাইং কিস ছুঁড়ে মারলাম। ভালো লাগছিল না, তাই অফিসের ছাদে গেলাম। গিয়ে দেখি আমার ছেলে একটা বল নিয়ে খেলছে। আমাকে দেখা মাত্রই আমার কাছে আসলো। তোমার আম্মু বকা দিবে না আমার কাছে আসছো যে? আম্মু অনেক পচা, আমার সাথে অনেক রাগ করে। তাই বুঝি বাবা। হুম। ছেলেকে নিয়ে ছাদে দাঁড়িয়ে আছি, এমন সময় প্রীতি আসলো ছেলের খোঁজে। তোমাকে না বলেছি এখানে না আসতে বাবু, আসলে কেন? এই বলে ছেলেকে আমার হাত থেকে নিয়ে যাওয়ার জন্য আসলো। দাঁড়াও প্রীতি। অনেকটা অবাক হলো আমার কথা শুনে। এই সন্তান কার? আমার স্বামীর। কেন, আপনার কি হয়েছে? তা তোমার স্বামীটা কে জানতে পারি? আপনাকে না জানলেও চলবে। অবশ্যই আপনার চরিত্রহীনকে আমার নিজের সম্পর্কে না বলাই ভালো। এই কথাটা শুনে নিজের রাগ কন্ট্রোল করতে পারলাম না, ঠাস ঠাস করে দুটো বসিয়ে দিলাম। প্রীতির চোখ দিয়ে পানি পড়তেছে, গাল দুটো ফুলে লাল হয়ে গেছে। এই সন্তানটা কার? সত্যি করে বলো প্রীতি, না হয় আমার চেয়ে কেউ খারাপ হবে না। তোমাকে বলে কি লাভ? কি বা হও তুমি আমার? তাচ্ছিল্যের হাসি দিয়ে বললাম, নিম্নতম লজ্জা থাকলে নিজের স্বামীকে রেখে আরেকজনের সাথে বিয়ের পিড়িতে বসতা না। আচ্ছা, তুমি আমাকে ভুল বুঝে আমার বন্ধুর কথা মতে আমাকে ডিভোর্স দিয়েছো। একবার আমার সাথে কথা বলার প্রয়োজন মনে করনি, কোনটা ঠিক কোনটা বেঠিক। অবশ্য তোমার এক পুরুষ দিয়ে হয় না, আরও লাগবে। আমাকে বললেই তো হতো, এক পুরুষ দিয়ে আমার চাহিদা মেটে না, আমি স্বইচ্ছায় মুক্ত করে দিতাম তোমাকে। কথা বলার সাথে সাথে প্রীতি প্রদীপের কলার চেপে ধরল আর বলতে লাগলো, মুখ সামলে কথা বলো প্রদীপ, আর একটা বাজে কথা বললে খুন করে ফেলবো। আমি এক ঝটকায় প্রীতির হাত ছাড়িয়ে পিছন থেকে হাত দুটো মুচড়ে ধরে বললাম, সত্যি কথা বললে তো গায়ে লাগবেই। আমার লাগছে খুব, ছাড়ো প্লিজ। ছাড়ার জন্য তো ধরিনি, আগে বলো আমার কথাটা সত্য নাকি মিথ্যা? প্রীতি চুপ করে আছে, তাহলে আমি কি ধরে নেব সব সত্য? তোমার যা ইচ্ছে মনে করতে পারো, প্লিজ আমার হাত ছাড়ো, লাগছে খুব। ওয়েট ওয়েট, এত অস্থির হচ্ছ কেন? সবে তো শুরু, আগে বলো এই সন্তানটা কার? কি হলো, বলো না কেন? আরে বলছো না কেন? কি হলো বলো। জোরে একটা ধমক দিয়ে বললাম। প্রীতি শুধু কেঁদেই চলেছে। আঙ্কেল, আঙ্কেল, তুমি মাকে ছেড়ে দাও, অনেক কষ্ট পাচ্ছি। ছেলের কথা শুনে আর ধরে রাখতে পারলাম না, ছেড়ে দিলাম। প্রীতি ছাড়া পেয়ে ছেলেকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলো। শক্ত করে জড়িয়ে ধরে আছে, মনে হচ্ছে আমি ছুঁ মেরে তার ছেলেকে নিয়ে যাব। প্রীতি ছেলেকে জড়িয়ে ধরে শুধু কেঁদে চলছে। আমি আবারও জিজ্ঞাসা করলাম, প্রীতি এই সন্তানটা কার? কি হলো বলছো না কেন? ও বলবে বা কেন? নিশ্চয়ই কোনো ওকাম কুকামের ফসল।
প্রীতির চোখ দিয়ে শুধু পানি পড়ছে। আমি একথা বলেই ওই স্থান ত্যাগ করলাম। অফিসে বসে নিজের কাজে মনোযোগ দিলাম। বলবো না প্রদীপ, আমি কিছুতেই আমার সন্তানের কথা তোমাকে বলবো না। এই সন্তান যে শুধুই তোমার। তোমাকে বললে আমার সন্তানকে তুমি নিয়ে চলে যাবে। আমি মা হয়ে এটা কখনোই সহ্য করতে পারবো না। এই জীবনে আমার নিজের দোষ, তোমার ভালোবাসা হারিয়ে আজ আমি নিঃস্ব। এই সন্তান এখন আমার একমাত্র অবলম্বন। আমি যে আমার ছেলেকে ছাড়া বাঁচবো না। প্রীতি মনে মনে কথাগুলো বলতেছে। মা মা তুমি কি ভাবছো? ওই আঙ্কেলটা তোমাকে কেন মেরেছে বলো না মা। এতটুকু বাচ্চাকে কী বা বলবে প্রীতি? নিজের করা ভুলগুলো আর এই অবুঝ বাচ্চাটা কী বা বুঝবে? কিছু না বাবা, এমনি। এমনি তো কেউ মারে না মা। স্কুলের স্যারেরা পড়া না দিতে পারলেই খুব মারে। তুমি নিশ্চয়ই আঙ্কেলের কাছেই পড়া দিতে পারো নাই, তাই তোমাকে মেরেছি। ছোট বাচ্চার মনে পড়ে দিয়ে যতটুকু সে হিসাব করে বলেছে কথাটা। প্রীতি কিছু না বলে ছেলেকে কোলে করে নিচে নেমে এলো। প্রদীপ অফিসের কাজ শেষ করে বাসায় ফিরে আসলো। রিয়া আর আগের মতো তার প্রদীপের সামনে আসে না। কেমন তার চেহারাটা দিন দিন শুকিয়ে যাচ্ছে। চোখের নিচে কালো দাগ পড়ে গেছে। একটা মেয়ে চোখের সামনে এইভাবে শেষ হয়ে যাচ্ছে, নিজেরই খুব কষ্ট হচ্ছে। এভাবে কেটে যায় একটা মাস। এই 1 মাস আমি প্রীতিকে যথেষ্ট অবহেলা করেছি। এমন কোনো দিন নেই যে প্রীতিকে আমি কাঁদাইনি। অনিকার সাথে প্রতিনিয়ত প্রেমের অভিনয় করে গেছি। প্রীতি এতে খুব কষ্ট পেয়েছে, আর আমিও পেয়েছি। প্রীতির কষ্টে কষ্ট পেয়ে অফিস শেষে আজ তাড়াতাড়ি বাসায় আসলাম। এসে দেখি আন্টি কাঁদতেছে। আমি জিজ্ঞাসা করলাম, কি হয়েছে আন্টি? রিয়া আজকাল কেমন যেন মনমরা হয়ে থাকে, দিনে দিনে শুকিয়ে যাচ্ছে। আজ বিকেলবেলা হঠাৎ করে অজ্ঞান হয়ে পড়ে, এখনো জ্ঞান ফেরেনি। কথাটা শুনে বুকের ভিতর মোচড় দিয়ে উঠল। রিয়ার রুমে যেয়ে দেখি নিষ্পাপ এক মুখ ঘুমিয়ে আছে। দেরি না করে অ্যাম্বুলেন্স করে হাসপাতালে নিয়ে আসলাম। ডাক্তার অনেকক্ষণ চেক আপ করার পর আমাকে কেবিনে ডাকলো। রোগী আপনার কি হয়? কি জবাব দিব বুঝতে পারছি না। একটু ভেবে বললাম, আমার বোন। আসলে নিয়মিত খাবার না খাওয়াতে, শরীরের অবহেলা করাতে আর অতিরিক্ত মানসিক চিন্তার কারণে তার। এ কথা বলে ডাক্তার থামলো। কি হয়েছে স্যার? আসলে কথাটা যে কিভাবে বলি, তার কিডনি দুটো পুরোপুরি ড্যামেজ হয়ে গেছে। এ কথা বলার সাথে সাথে আমার মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। বুকের ভিতরটা দুমড়ে মুচড়ে যাচ্ছে। আমার জন্য মেয়েটার আজ এই অবস্থা। মেয়েটার কাছে আজ আমি অপরাধী হয়ে গেলাম। এখন কি উপায় ডাক্তার? 1 সপ্তাহের মধ্যে একটা সুস্থ সবল কিডনি প্রতিস্থাপন না করলে মারাও যেতে পারে। নিজের চোখ দিয়ে অজান্তে পানি পড়া শুরু করে দিল। অনেকক্ষণ ভেবে ডাক্তারকে বললাম, আমার একটা কিডনি দিব। কি বলছেন আপনি? আমি ঠিকই বলছি। আপনি আমার কিডনি দিয়ে রিয়াকে বাঁচিয়ে তুলুন। কি বলছেন আপনি? আপনি কি বলছেন এসব? আমি ঠিকই বলছি। আমার জন্য আজ তার এই অবস্থা। তাই প্লিজ আমার কিডনিটা নিন। সত্যি আপনি খুব বড় দিলওয়ালা ব্যক্তি। আজকাল আপনার মতো মনোবাদী ব্যক্তি পাওয়া খুবই দুষ্কর। একমাত্র সৎ ভাই আপনি, যে কিনা নিজের বোনের জন্য কিডনি দান করতে কোনো দ্বিধা করেন না। আপনি 205 নম্বর রুমে চলে যান, সেখানে আপনার অপারেশন হবে। প্রদীপকে অপারেশন করিয়ে তার দেহ থেকে একটা কিডনি বের করে রিয়ার দেহে প্রতিস্থাপন করা হয়। আজ 5 দিন হয়ে গেল আমি হাসপাতালে আছি। আজকে আমার রিলিজ করে দেওয়া হবে। রিয়ার কেবিনে যেয়ে দেখি এখনও জ্ঞান ফেরেনি। মাথায় আস্তে করে হাত বুলিয়ে বললাম, আমায় ক্ষমা করে দিও রিয়া। আমি তোমায় ভালোবাসার যোগ্য নই। একটা নার্সকে ডেকে একটা কাগজ আর কলম আনিয়ে নিলাম, আর রিয়ার উদ্দেশ্যে একটা চিঠি লিখলাম। প্রিয় রিয়া, শুরুতেই ক্ষমা চেয়ে নিচ্ছি। আমি তোমার উপর অনেক জুলুম করে ফেলেছি। তোমার ভালোবাসাকে আমি অবহেলা করেছি। বুঝতে পারিনি তোমার ভালোবাসা। দয়া করে আমাকে ক্ষমা করে দিও। তুমি বলেছ আমার মনটা অনেক বড়, কিন্তু বিশ্বাস করো, এই বড় মনে শুধু আমার কষ্ট ছাড়া আর কিছুই নেই। তোমাকে কোনো দিন ভালোবাসতে পারিনি, তাই ভালোবাসা স্বরূপ আমার নিজের একটা কিডনি তোমার দেহে দিয়ে গেলাম। এটা ছাড়া আমি কিছুই দিতে পারিনি। যতদিন বাঁচবা আমার এই সামান্য উপহারটা তোমার সাথে থাকবে। এটা কি ভালোবাসা নয়? তোমার সামনে আসতে আমার প্রচুর সংকোচ হয়, তাই আজ থেকে তোমাদেরকে ছেড়ে চলে যাচ্ছি। আন্টিকে বলিও আমাকে যাতে ক্ষমা করে দেয়। ইতি, তোমার প্রিয় প্রদীপ ভাই। চিঠিটা নার্সকে দিয়ে আসলাম আর বলে এসেছি রিয়াকে যেন এটা দিয়ে দেয়। আজ আন্টির কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে গেলাম। নতুন বাসা নিয়েছি। 2 দিন রেস্ট নেওয়ার পর অফিসে গেলাম। যেয়ে দেখি প্রীতি আজ আসেনি। অনেকটা অবাক হইলাম।
অফিস শেষ, বাসায় এসে শুয়ে পড়লাম। পরদিন সকালে ভাবতেছি প্রীতি কেন অফিসে আসেনি। না, আজ আমার ছেলেকে আমার কাছে নিয়ে আসবই। ওকে ছাড়া আমার একা একা ভালো লাগে না। অনিকাকে ফোন দিয়ে ওর কাছ থেকে প্রীতির বাসার ঠিকানা নিলাম। বাসায় গিয়ে কলিং বেল বাজাতেই আসাদ মানে আমার ছেলে দরজা খুলে দিল। আমাকে দেখে খুশিতে বলল, আঙ্কেল। এমন সময় প্রীতি রান্নাঘর থেকে বেরিয়ে আসলো। আমাকে দেখে অনেকটা অবাক হয়ে গেল। এখানে কেন এসেছো? আমার ছেলেকে নিয়ে যেতে এসেছি। তুমি যতই ওর কাছ থেকে আমার পরিচয় গোপন করো, কোনো লাভ নেই। প্রীতি বলল, কে তোমার ছেলে? খবরদার আমার ছেলেকে ছুবে না। এটা আমারই ছেলে প্রীতি। না। না মানে? এখনই ডিএনএ টেস্ট করব। তোমার যাই ইচ্ছে করো, আমার ছেলেকে আমি কোথাও যেতে দিব না। এই বলে আসাদকে জড়িয়ে ধরল প্রীতি। আমি হ্যাঁচকা টান দিয়ে আসাদকে নিয়ে আসলাম নিজের কাছে। ওকে কোলে নিয়ে যাইতেছি, এমন সময় প্রীতির চিৎকার। আমার ছেলেকে নিয়ে যেও না প্লিজ। আমার বুক খালি করো না, ফিরিয়ে দাও আমার বাবা সোনাকে। আমি কোনো কথায় কান্না দিয়ে দরজার সামনে ছেলেকে নিয়ে এগিয়ে যেতে লাগলাম। প্রীতি আমার পায়ে পড়ে গেল। তোমার দুটি পায়ে পড়ে আমার ছেলেকে নিয়ে যেও না। এই বলে কাঁদতে লাগলো। আমি হাত দিয়ে ধাক্কা দিয়ে প্রীতিকে সরিয়ে আসাদকে নিয়ে বেরিয়ে আসলাম। আঙ্কেল, আঙ্কেল, আমাকে কোথায় নিয়ে যাচ্ছ? আঙ্কেল না বলে আমাকে বাবা বলো। আমি তোমার বাবা। সত্যিই বাবা? হ্যাঁ, আমি তোমার বাবা। ছেলেকে নিয়ে নিজের বাসায় ফিরে আসলাম। রাতে খাবার খেয়ে শুয়ে পড়লাম। বাবা, বাবা। হ্যাঁ বলো। মা আমাকে ছাড়া কোনোদিন ঘুমাই না। আমাকে না পেলেই মা মারা যাবে। ছেলের কথা শুনে বুকের ভিতর ঘন্টা বেজে উঠল। প্রীতি যদি সত্যি কিছু করে ফেলে। এমনিতে যে রাগ, 7-5 না ভেবে আসাদকে নিয়ে প্রীতির বাসায় রওনা হলাম। বাসায় যে যা দেখলাম তা দেখার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। দরজা খুলে ভিতরে প্রবেশ করতেই দেখি প্রীতি মেঝেতে পড়ে আছে। কপাল ফেটে একটু রক্ত বের হচ্ছে, হাত দিয়ে রক্ত পড়ছে। সম্ভবত শিরা কাটার চেষ্টা করেছে। দেরি না করে তাড়াতাড়ি কোলে তুলে নিয়ে বিছানায় শুয়ে দিলাম। কপালে হাত দিয়ে দেখি প্রচুর জ্বরে গা পুড়ে যাচ্ছে। সারা রাত মাথায় জলপট্টি দিলাম। নিজ হাতে বাসায় রান্না করেছি, প্রীতিকে নিজের হাতে খাইয়ে দিলাম। আর 6 বছর পর প্রীতির এতটা কাছে আসার সুযোগ পেলাম। অন্যরকম একটা ভালো লাগার কাজ করছে আমার মনের ভিতর। কিন্তু প্রীতির এখনো জ্বর কমেনি। রাতে প্রীতির মাথার কাছে বসে আছি, এমন সময় জ্বরের ঘরে প্রীতি বলে উঠল, প্রদীপ, আমাকে ছেড়ে চলে যাবে না তো? আমাকে ক্ষমা করে দাও। আমি জানি আমি আমার অযোগ্য। জানি। তুমি চুপচাপ শুয়ে থাকো তো, জ্বরের ঘরে কি যাতা বকছো। এ কথা বলে উঠে যাব, এমন সময় প্রীতি আমার হাত ধরে এক ঝটকায় প্রীতির মুখের সামনে আমার মুখ নিয়ে এলো। প্রীতি আমার কলার চেপে ধরে আছে, ওর নিঃশ্বাস আমার মুখের ওপর পড়ছে। একদম খুব কাছে অবস্থান করছি আমি। আর কথা বলতে লাগলো। আর কষ্ট দিবে না আমাকে, বলো প্রদীপ, বলো। তুমি যখন অন্য মেয়ের সাথে হেসে খেলে কথা বলো, আমার প্রচুর কষ্ট হয়। মনে হয় যেন মারা যায়। আমি জানি তুমি এখনো বিয়ে করো নাই। আমাকে তুমি খুব ভালোবাসো, এটাও আমি জানি। তোমার জীবনে অন্য কাউকে আপন করে নেওয়ার আগে নিজ হাতে আমাকে মেরে ফেলো। আমি এই জীবন আর রাখতে চাই না। কষ্ট তোমার থেকে আমি বেশি পাচ্ছি। তোমার জীবনে নতুন কেউ আসলে আমি সহ্য করতে পারবো না। জানি তুমি আনিকাকে বিয়ে করবে। ওই দিন যখন তুমি আনিকাকে আমার সামনে বিয়ের প্রস্তাব দিয়েছো, জানো ওই দিন আমি আত্মহত্যা করতে গিয়েছিলাম। শুধুমাত্র আমার ছেলের কথা ভেবে আমি আর করিনি। এই বলে প্রীতির চোখের জল ফেলতে লাগলো। আমি শক্ত করে নিজের বুকের সাথে জড়িয়ে আছে। আমি আর ছাড়াতে পারলাম না। হয়তো জ্বরের ঘরে এসব বকছে। এসব ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে গেছি টেরই পেলাম না। সকালে ঘুম ভেঙে দেখি যে প্রীতি আগের মতো আমাকে জড়িয়ে শুয়ে আছে। প্রীতির থেকে নিজেকে ছাড়িয়ে ওর কপালে হাত দিয়ে দেখি এখন আর জ্বর নেই। একটা স্বস্তির নিঃশ্বাস ফেললাম। প্রীতিকে না ডেকে ফ্রেশ হয়ে অফিসে চলে গেলাম। সন্ধ্যায় প্রীতির বাসায় আসলাম। প্রীতির কোনো কথাবার্তা নেই, চুপচাপ আমাকে খাবার বেড়ে দিচ্ছে। আমি খেয়ে দিয়ে ছেলেকে আদর করে চলে আসব, এমন সময় প্রীতির ডাক। প্রদীপ, জি বলো প্রীতি। তোমার কাছে একটা জিনিস চাই প্রদীপে। ধরে নাও আমার জীবনে এটা শেষ ইচ্ছে। মনের ভিতর উলটপালট হয়ে গেছে কথাটা শোনার পর থেকে। চাপা কণ্ঠে জবাব দিলাম, কি জিনিস? একটা রাত, শুধু একটা রাত তোমার কাছে স্বামীর অধিকারটুকু চাই। জীবনে আর কিচ্ছু চাইবো না, শুধু একটা রাত চাই। কি বলছো এসব? তোমার মাথা ঠিক আছে তো? ইস, না করো না।
আমার এই অপূর্ণ ইচ্ছেটা পূরণ করো। এই বলে প্রীতি আমার দিকে এগিয়ে আসলো। আমার পায়ের ওপর পা দিয়ে আমাকে জড়িয়ে ধরে ঠোঁটে ঠোঁট মিশিয়ে দিল। আমিও নিজেকে আর কন্ট্রোল করতে পারলাম না। সারা রাত প্রীতি নিজেকে আমার কাছে বিলিয়ে দিয়েছে। আমি তাকে ভালোবাসা দিয়ে ভরিয়ে দেই। সকালবেলা ঘুম থেকে উঠে দেখি প্রীতি নেই। রাতের ঘটনা মনে করতেই নিজের ওপর রাগ ঘৃণা হচ্ছে। কিন্তু প্রীতিও নেই, আর আমার ছেলেটাও নেই। বাসায় তন্ন তন্ন করে খুঁজলাম, কিন্তু কোথাও নেই। গেলটা কই? আমার মনে হচ্ছে প্রীতিকে আমি হারিয়ে ফেলেছি। আমার নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে। মনে হচ্ছে দম বন্ধ হয়ে এখনই মারা যাব। অফিসে খোঁজ নিয়ে দেখি প্রীতি চাকরি ছেড়ে চলে গেছে। কিন্তু ও যাবেটা কই? বাবার বাসায় যাবে? আর দেরি না করে যত ভয় আছে সব কাটিয়ে রওনা দিলাম প্রীতির বাবার বাসায়। কিন্তু সেখানে গিয়ে বড়সড় ধাক্কা খেলাম। বাসায় তালা মারা, কেউই নেই। মনে হচ্ছে এখানে কেউই থাকে না। এক বুক হতাশা নিয়ে ফিরে আসলাম বাসায়। 1 সপ্তাহ কেটে যায়, প্রীতির কোনো খোঁজ খবরই নেই। অনিকাকে ফোন দিয়ে বলতেই সে বলল, গতকাল প্রীতি ম্যাডামকে দেখেছি ছেলেকে নিয়ে শপিং মলে কেনাকাটা করতে। শপিং মলের ঠিকানা নিয়ে চলে গেলাম সেখানে। ম্যানেজারকে জিজ্ঞাসা করলাম, গতকাল একজন মহিলা আসছিল এখানে কেনাকাটা করতে, হাতে একটা বাচ্চা ছেলেকে নিয়ে। হ্যাঁ এসেছিল তো। মনে মনে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করলাম। কিন্তু কোথায় গেছে আপনি বলতে পারবেন? দেখুন আমাদের এখানে অনেকেই আসে যায়, আমাদের এতগুলো মনে থাকে নাকি? তাকিয়ে দেখলাম যে চ্যাম্পিয়নের অফার 2019। ম্যানেজারকে জিজ্ঞাসা করলাম, এটা কিসের অফার? যারা 2000 টাকার উপরে কেনাকাটা করে তাদের জন্য একটা লটারির আয়োজন করা হয়েছে। ম্যানেজারের হাতে 1000 টাকার একটা নোট গুঁজে দিয়ে বললাম, ইসরাত জাহান প্রীতি এই নামে কাউকে দিচ্ছেন নাকি লটারিটার টিকিটে একটু চেক করে দেখুন তো, আর আমাকে তার ডিটেলস দেন। ম্যানেজার ল্যাপটপে চেক করে বলল, হ্যাঁ গতকাল তিনি এই টিকিট পাইছে। দেরি না করে ফোন নাম্বারটা নিয়ে নিলাম। এখন যদি ফোন দেই আমার গলার আওয়াজ শুনলেই ফোন কেটে দিবে। অনিকাকে ফোন দিয়ে নাম্বারটা বললাম, দেখো তো অনিকা, এই নাম্বারটার লোকেশন বের করা যায় নাকি? কিছুক্ষণ পর অনিকা জানালো, মিরপুর 7 নাম্বার বর্তমান অবস্থান করছে। অনিকা আমাকে লোকেশনটা ট্যাগ করে দিল। আমি ওই ট্যাগ ইউজ করে পৌঁছে গেলাম কাঙ্ক্ষিত ঠিকানায়। একটা বাড়ির সামনে আসলাম। বাড়িটা খুবই সাধারণ। ভিতরে প্রবেশ করে দরজায় কড়া নাড়লাম। প্রীতির মা দরজা খুলে, মানে আমার শাশুড়ি দরজা খুলে দিল। আমাকে দেখে ভূত দেখার মতো চমকে উঠল। ভাবতেই পারেনি হয়তো আমাকে দেখতে পারবে এভাবে। নিজেদের ভুলের জন্য ক্ষমাও চাইল। প্রীতির বাবা এবং ভাই আমাকে দেখে বুকে জড়িয়ে নিল, বারবার ক্ষমা চাচ্ছে। প্রীতির বাবা আমাকে জড়িয়ে ধরে কেঁদেই দিল। আমিও চোখের পানি আটকাতে পারিনি। সবশেষে প্রীতির রুমে গেলাম। প্রীতি বসে বসে ফোন টিপছে। আমি আস্তে আস্তে গিয়ে পিছন থেকে জড়িয়ে ধরলাম। তুমি এখানে কেন এসেছো? যাও, চলে যাও, গো। বারে, আমি আমার বউয়ের বাড়িতে আসছি। আমি কারো বউ নই, তুমি চলে যাও। আনিকা না হলে খুব কষ্ট পাবে। আমার থেকে ছাড়ার জন্য চেষ্টা করছে। আমি আরো শক্ত করে জড়িয়ে ধরে আছি। ছাড়ো বলছি, ছাড়ো। নিজের বউকে ধরেছি, ছাড়বো কেন? আমি তোমার কেউ নই, কেউ না আমি তোমার। আচ্ছা, যদি কেউ না হও তাহলে ওই দিন রাতে আমি তোমার কে ছিলাম? নিজেকে যে আমার কাছে বিলিয়ে দিছ। প্রীতির মুখে কোনো কথা নেই, চোখ জোড়া টলমল করতেছে। বলো প্রীতি, ওই দিন আমি তোমার কে ছিলাম? জানি তুমি বলতে পারবে না, কারণ সত্য সবারই মুখ দিয়ে বের হয় না। প্রীতি আমার দিকে অসহায় দৃষ্টিতে তাকালো। শুধুমাত্র সামান্য ভুল বোঝার কারণে আজ আমাদের এই পরিণতি, সম্পর্ক ভাঙনের পথে। কিন্তু প্রীতি, একবারের জন্য কি আমাকে বিশ্বাস করতে পারোনি, নাকি তোমার ব্যর্থতা? প্রীতি ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। চোখের জল মুছে দিতে আমাকে জড়িয়ে ধরে কেঁদে চলছে। আমাকে অনেক শক্ত করে জড়িয়ে আছে। মনে হচ্ছে আমাকে কেউ ছিনিয়ে নিয়ে যাবে। আমাকে ক্ষমা করে দাও প্রদীপ। তুমি ক্ষমা না করলে আল্লাহর ওপর আমার উপর নারাজ হবে। আমি নিজের স্বামীকে অনেক কষ্ট দিয়েছি। এই বলে আবার কাঁদতে লাগলো। আমি চোখের জল মুছে দিয়ে বললাম, পাগলি, এতে ক্ষমা চাওয়ার কি আছে? তোমার প্রদীপ তোমার উপর কোনো রাগ করেনি, তোমার উপর অসন্তুষ্ট হয়নি। এমন সময় আমার ছেলেটা আসলো। বাবা, বাবা, তুমি শুধু মাকে আদর করবি, আমাকে করবে না? অভিমানের সুরে বলল। ছেলেটাকে কোলে নিয়ে বসে আছি। প্রীতি আমাকে জড়িয়ে ধরে আছে। ছাড়ার কোনো নাম নিশানাও নেই। হয়তো আর ছাড়বে না, সারা জীবন এভাবে আগলে রাখবে। ভালো থাকুক তাদের এই পবিত্র বন্ধন।
দোয়া করি যাতে সুখে থাকে। সমাপ্ত। কিছু কথা, একটা ভুল সিদ্ধান্ত মানুষের জীবনকে অনেক বেশি পরিবর্তন করতে না পারলেও তবে ভুল বোঝার কারণে জীবন অনেক পরিবর্তন হয়ে যায়। নিজের জীবন সঙ্গীকে ভালোবাসুন, বিশ্বাস করুন জীবনের সুখ এমনিই নেমে আসবে। এবং যারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরবর্তী কোনো গল্পতে।